আসুন যে আমরা শুরু করে দিই যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা পূর্ব ঘোষিত আমরা সবাই জানি যে আজকে আমরা আইএলটিএস রিডিং এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সম্বন্ধে নিয়ে আলোচনা করতেছি। তো যাই হোক, আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সম্বন্ধে একটু জেনে নিই যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কি এবং কিভাবে এবং কোন কোন উপায় এটাকে করতে হবে। থ্রু আউট দ্য কোর্সে আমি এটাই আপনাদের সাথে আলোচনা করব। আসুন যে আজকে আমরা যে যে কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব, কোন কোন সাবজেক্টগুলো থাকবে আমাদের। প্রথমে আমরা মাল্টিপল চয়েস সম্বন্ধে জানবো, তারপর আমাদের ভোকাবুলারি প্র্যাকটিস থাকবে। অলরেডি আপনারা জানেন যে আইএলটিএস রিডিং টেস্ট ইকুয়াল টু ভোকাবুলারি টেস্ট। ভোকাবুলারি টেস্ট আপনি রিডিং এর হচ্ছে গিয়ে যে সবসময় আপনাকে সিনোনিম জানতে হবে, তারপর প্যারাফ্রেজিং জানতে হবে এবং সিমিলার আইডিয়াটা গেস করে নিতে হবে। এটাই হচ্ছে আইএলটিএস রিডিং টেস্ট ইকুয়াল টু আমি সবসময় বলি ভোকাবুলারি টেস্ট। এখন আসেন যে আমরা তারপরে যেটা শিখবো, আমরা টাস্ক মেথড এবং টিপস গুলো শিখবো, তারপর এক্সেল এক্সারসাইজ নিয়ে আলোচনা করব আমরা, তারপর ভোকাবুলারি কুইজ থাকবে সবার শেষে এবং আপনারা কোয়েশ্চেন করবেন এবং অ্যান্সার করবেন। বোঝা গেছে সবাই? তো আসুন যে ডিয়ার স্টুডেন্টস আমরা চলে যাই, তারপরে আমরা যেগুলা নিয়ে আলোচনা করব সেই জিনিসগুলা আমি আপনাদের সামনে নিয়ে আসি। তারপরে আমরা নিয়ে আলোচনা করব যে আইএলটিএস রিডিং টেস্টের একটা সিম্পল ওভারভিউ আমরা প্রতিদিনই এইরকম শিখে থাকি। আইএলটিএস এর রিডিং এর 3টা সেকশন থাকে, তিনটা পার্ট থাকবে এবং প্রত্যেকটা সেকশনের 20 মিনিটস হচ্ছে পার সেকশন, 20 মিনিট করে প্রত্যেকটা সেকশনের। এই 3টা সেকশন বলতে বোঝায় এখানে রিডিং প্যাসেজ 1। কেউ যদি আপনারা কেমব্রিজ বইগুলো প্র্যাকটিস করে থাকেন রিডিং, তাহলে দেখবেন যে রিডিং প্যাসেজ 1 থাকবে, রিডিং প্যাসেজ 2 থাকবে এবং রিডিং প্যাসেজ 3 থাকবে। এই 3টা প্যাসেজের প্রত্যেকটা প্যাসেজ আনসার করতে হবে 20 মিনিট করে। এই যে আমরা এখানে কি লিখলাম 20 মিনিটস। তারপর 40 কোয়েশ্চেন ইন টোটাল। হ্যাঁ, 1 ঘন্টা সময়ের ভিতরে 40টা কোয়েশ্চেন থাকবে এবং সেকশন পার ওয়াইজ 11 থেকে 14টার মতো কোয়েশ্চেন থাকতে পারে। ওকে, তারপর এখানে একটা জিনিস লিখে দিছি, এটা আমাদের ফিউচার ফার্দার বোঝার জন্য। কোয়েশ্চেন্স আর ইউজুয়ালি ইন টেক্সট অর্ডার বাট নট অলওয়েজ ফর ম্যাচিং প্যারাগ্রাফ কন্টেন্টস অর হেডিংস অর লেভেলিং টাস্কস। মানে কিছু কিছু কোয়েশ্চেন আছে এগুলো ইন অর্ডার আসে এবং কিছু কিছু কোয়েশ্চেন লাইক ম্যাচিং প্যারাগ্রাফ কন্টেন্টস, হেডিংস অথবা লেভেলিং টাস্ক এইগুলো কিন্তু আমাদের ইন অর্ডার আসে না, এলোপাতারি আনসারগুলো আসে। ওকে, আর একাডেমিকে আমরা যারা এখানে একাডেমিকে পারফর্ম করতেছি ওনাদের হচ্ছে প্রত্যেকটা প্যাসেজে একটা করে টেক্সট আসে। রিডিং প্যাসেজ 1 আসবে, রিডিং প্যাসেজ 2, রিডিং প্যাসেজ 3, মানে একটা টেক্সটকে বলা হয় একটা প্যাসেজ। ওকে, তারপর যারা জেনারেল ট্রেনিং এ পারফর্ম করবেন, যারা জেনারেল ট্রেনিং এ থাকবেন ওনাদের জন্য হচ্ছে গিয়ে সেকশন 1 এ 2 থেকে 4টা টেক্সট থাকবে। ওনাদের টেক্সট এরকম মানে প্যাসেজগুলো একটু বেশি থাকবে কিন্তু ওনাদের একটু ইজি টাইপের থাকবে রেদার দেন একাডেমিক টেস্ট টেকার। সেকশন 2 তে দেখেন যে 2টা টেক্সট থাকবে, 2টা টেক্সটে ওই যে ওনারা সেকশন 2 তে এসে 2টা টেক্সটের থেকে আনসার করবেন এবং সেকশন 3 তে মাত্র একটা টেক্সট থাকবে। এটা হচ্ছে যারা জেনারেল ট্রেনিং করবেন ওনাদের জন্য। এই সিম্পল একটা আইডিয়া নিলাম, আমরা প্রতিদিনই এরকম একটা আইডিয়া নেই আমাদের রিডিং টেস্ট সম্বন্ধে। সো আজকেও আমরা নিলাম। আমরা চলে যাই তারপরে আমাদের রিডিং এর কয়টা টাইপস দেখি যে আমরা টোটাল 11 টাইপস। কি কি টাইপসগুলো আমরা? ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, সামারি কমপ্লিশন, নোট, টেবিল, ডায়াগ্রাম, ফ্লো চার্ট, কমপ্লিশন। নাম্বার 4 হচ্ছে মাল্টিপল চয়েস। নাম্বার 5 প্যারাগ্রাফ হেডিংস, লিস্ট অফ হেডিংস। নাম্বার 6 প্যারাগ্রাফ কন্টেন্টস। নাম্বার 7 শর্ট আনসার কোয়েশ্চেন। Number 8 sentence ending. Number 9 match headings. Number 10 match features, classification এবং নাম্বার 11 match information, matching information. ওকে, এই 11 টাইপ আমরা থ্রু আউট কোর্সে আমরা জানবো প্রত্যেকটা টাইপ সম্বন্ধে। আমি আগেই বলে নিচ্ছি এটা হচ্ছে 11 টাইপ। এই টাইপের বাইরে কোনো ধরনের আর কোনো টাইপ নেই রিডিং এর। এই পরীক্ষার হলে আপনাকে এই 40টা কোয়েশ্চেন এই 11টা টাইপের মধ্যেই দিবে, কিন্তু মনে রাখবেন যে পরীক্ষার হলে গিয়ে মাত্র 4 থেকে 5টি টাইপ অথবা 5টা থেকে 6টা টাইপগুলো আসবে, এর বেশি আসবে না। এগুলোর ভিতরে আমাদের 40টা কোয়েশ্চেন থাকবে। আসেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা জেনে গেছি সর্বপ্রথম ক্লাসে, আজকে আমরা এর আগের এই 1 2 3 শেষ, আমরা এখন আসি 4 এ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে। তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের সব জিনিসগুলো সম্বন্ধে আমরা ধীরে ধীরে ক্লাসের শেষ পর্যন্ত জেনে যাব। তো এই ক্লাসের শুরুতে আমি বলে নিই, এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ক্লাস এবং আপনারা জানেন যে পরীক্ষার হলে রিডিং প্যাসেজ 3 তে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন 5টা থেকে 7টা, আপনি মেইন পরীক্ষায় গিয়ে 5টা থেকে 7টা কোয়েশ্চেন রিসিভ করবেনই, ইটস এ মাস্ট। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসে রিডিং প্যাসেজ 3 তে, ধরেন 31 থেকে 37, 31 থেকে 35 পর্যন্ত এইরকম কোয়েশ্চেনগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে।
তো আপনাকে ক্লাসের শেষ অবধি পর্যন্ত থাকতে হবে যদি ভালো করে সব জিনিস বুঝতে চান, কিভাবে কোন জিনিস আসে, কিভাবে কোন জিনিস না আসে। বুঝতে চাইলে ক্লাসের শেষ অবধি পর্যন্ত আপনাকে থাকা লাগবে। অনেক অনেক ইম্পর্টেন্ট নোটগুলো আছে, অনেক অনেক ইম্পর্টেন্ট অ্যাডভাইসগুলো আছে যেগুলো আমি মুখ দিয়ে বলবো আপনাদের, কিছু লিখে দিব, কিছু মুখ দিয়ে বলবো। তো সেজন্য হচ্ছে আপনি যে কোনো অ্যাডভাইস যদি আপনি মনে করেন এটা আপনার জন্য খুবই ভালো, আমার ওইটা আপনি কি করবেন, সাথে সাথে আপনার খাতায় লিখে রাখবেন। আর সবাই খাতা কলম বের করে রাখবেন টেবিলের সামনে। তারপর যখন আমি বলবো কোনো জিনিস চেক লিস্টে দেন, তখন আপনার চেক লিস্ট ওপেন করে চেক লিস্টে দিবেন। তবে মনে রাখবেন প্রথমে আপনার, যেহেতু অনেকেই এখানে কেউ কম্পিউটার দিয়ে আছেন, কেউ মোবাইল দিয়ে আছেন, তো যারা কম্পিউটার দিয়েছেন তারা সরাসরি চ্যাটিং বক্সে দেখে দেখে দিতে পারবেন, কিন্তু যারা মোবাইল দিয়ে করতেছেন তারা কিন্তু সাথে সাথে চ্যাটিং বক্সে যদি আপনি চলে যান তাহলে দেখবেন যে আপনার স্লাইডটা চলে গেছে। সেক্ষেত্রে আপনি প্রথমে আনসারগুলো আপনার খাতায় লিখে রাখবেন, খাতায় যে আনসারগুলো লিখবেন তারপর আপনি চলে যাবেন চ্যাট বক্সে, গিয়ে ওখানে আনসারগুলো পাঠিয়ে দিবেন। বোঝা গেছে সবাই? আসুন এবার আমরা চলে যাব, আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সম্বন্ধে কিছু কোয়েশ্চেন বলবো। আমাদের কোয়েশ্চেনে যাবার আগে আমার কিছু কথাবার্তা আপনাকে অ্যাডভাইস অবশ্যই শুনতে হবে এবং বুঝতে হবে। প্রথমে আমি মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের অসুবিধা নিয়ে বলি, যে কেন মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের অসুবিধা। প্রথম যে অসুবিধা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের, সেটা হচ্ছে গিয়ে যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে চয়েসগুলো থাকবে আমাদের ABCD, কোনো কোনো সময় দেখা যায় সবগুলো চয়েস আমার উত্তর মনে হয়, ওকে। আবার দেখা যায় মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের পাশেজে গিয়ে খুব বেশি পড়তে হয়, খুব বেশি পড়ে আমাকে কি নিতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। এই জিনিসগুলো হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের অসুবিধা। এখন আসেন যে আমি বুঝাই যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের সুবিধাটা কি। মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের সুবিধাটা হচ্ছে এগুলার আনসার স্টেপ বাই স্টেপ আসে। প্রথম যেখান থেকে আপনার আনসার পাবেন, প্রথম যদি আপনি B নাম্বার প্যারাগ্রাফ থেকে আনসার পান, তাহলে পরেরটা ওই B নাম্বার প্যারাগ্রাফের শেষের থেকে আনসার আসতে পারে, অথবা C নাম্বার প্যারাগ্রাফ থেকে আসতে পারে। এরকম স্টেপ বাই স্টেপ কি আসবে, আপনার আনসারগুলো আসবে। এটা হচ্ছে 100% মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কখনো আউট অফ অর্ডার বা র্যান্ডমলি মানে এলোপাতারি আনসার আসবে না। আনসারগুলো সবসময় স্টেপ বাই স্টেপ আসবে। আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে পড়বেন, কিওয়ার্ডস ধরবেন, বুঝবেন প্রশ্নটা, তারপর আনসার তুলে আপনি আনসারটা বসাই দিবেন যে কোন আনসারটা হচ্ছে ABCDর মধ্যে কোনটা হচ্ছে সেটা। এখন আসেন, আমি প্রথমে একটা অসুবিধার কথা বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে আপনার 4টা চয়েস আছে ABCD, যে অসুবিধার কথা আমি বলছিলাম। তো এই চয়েসের মধ্যে প্রত্যেকটাই আপনার আনসার মনে হয়। চাইনিজ ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে দেখবেন যে চাইনিজদের যদি আপনি একসাথে রাখেন বা জাপানিজদের সাথে আপনি একসাথে যদি ছোট ছোট ছেলে মেয়েদের রাখেন, তাহলে একটু পরে এসে আপনি আর ধরতে পারবেন না যে আপনি কাকে রেখে গেছিলেন এখানে প্রথম অবস্থায়, কারণ সবার ফেস একই, সেম। তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুলো মাঝে মাঝে এইরকম থাকে। তো সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি হবে? সেক্ষেত্রে আমাদের প্রধান করণীয় হচ্ছে আমরা প্রশ্নের যে কিওয়ার্ডস নিব, ওই কিওয়ার্ডস গুলো প্যাসেজে গিয়ে মিলাবো। প্যাসেজে গিয়ে মিলানোর পরে যেখান থেকে পাবো ওই লাইনটা এবং পরের লাইনটা ভালো করে বুঝবো। ভালো করে বুঝে আমরা সরাসরি আনসারে চলে যাব, ABCDর মধ্যে চয়েস গুলোতে চলে যাব, গিয়ে ওই দুই লাইনের মধ্যে যেটা মিলবে ওইটা আমরা আনসার দিয়ে দিব। তাহলে খুব সহজেই আপনি কি করবেন, ডিস্ট্রাক্ট হবেন না, আপনি ইজিলি আনসারটা কি করবেন, চুজ করবেন। আর আপনি যদি এরকম কিওয়ার্ডস গুলো প্যাসেজে গিয়ে না মিলান, তাহলে দেখবেন যে আপনার কাছে সবগুলো আনসার মনে হচ্ছে, কারণ আপনি সম্পূর্ণ প্যাসেজ পড়বেন, প্যাসেজ পড়ে সিদ্ধান্ত নিতে পারবেন না আসলে যে কোনটা আনসার আসছে কোনটা আনসার আসছে না। এই হচ্ছে আমার জাস্ট বারবার কিছু অ্যাডভাইস আমি আপনাদের দিলাম। সামনে গিয়ে আরো অনেক অ্যাডভাইস আছে যেগুলো আপনাদের থাকতে হবে এবং বুঝতে হবে। আসেন এবার আমরা চলে যাই, আমি কিছু গোল্ডেন টিপস এবং টেকনিক শেয়ার করব মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের জন্য। তো আপনাদের এই গোল্ডেন টিপস এবং টেকনিকগুলা একটু লিখতে হবে। যদি আপনি না লেখেন তাহলে আপনি স্ক্রিনশট রেখে দিবেন। ওই স্ক্রিনশটটা পরবর্তীতে খাতায় বসে বসে রুমে আপনি স্ক্রিনশটগুলো লিখে রাখবেন। আসেন যে কি কি আসবে আমাদের মাল্টিপল চয়েস টিপস এবং মেথডসগুলো যেগুলো আছে। দেখেন যে নাম্বার 1, প্রথম যে টিপসটা হচ্ছে চেক ইনস্ট্রাকশন। আমাদের ইনস্ট্রাকশন কি করতে হবে, চেক করতে হবে। নাম্বার 2, এই যে টিপসগুলো আমি বলছি আপনাদের, এই টিপসগুলো পরবর্তী বাংলায় লেখা আছে, আমি ওইটাও আপনাদের সাথে শেয়ার করব।
নাম্বার 2 তে হচ্ছে রিড কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনটা পড়বো, আইডেন্টিফাই 2 to 3 keywords, 2 থেকে 3টা কিওয়ার্ডস আমরা নিব প্রশ্নের। নাম্বার 3 তে হচ্ছে নাও গো টু চয়েস প্লাস আইডেন্টিফাই 1 to 2 keywords। এখন আমরা চয়েস গুলাতে যাব, দেখবেন যে চয়েস আছে এ বি সি ডি দেওয়া আছে, ওইখানে যাব এবং ওইখানে গিয়ে পড়বো ওইগুলা চয়েসগুলো পড়ে ওইখান থেকে 1 থেকে 2টা কিওয়ার্ডস আমরা নিব। নাম্বার 4, স্ক্যান দ্য রেলিভেন্ট টেক্সট অফ কিওয়ার্ডস ইন দ্য প্যাসেজ। ওই যে কিওয়ার্ডসগুলো আমরা প্রশ্ন থেকে নিলাম, ওই কিওয়ার্ডসগুলো আমরা কি করব, প্যাসেজে গিয়ে খুঁজবো, প্যাসেজের কোথায় আছে ওই রেলিভেন্ট প্রাসঙ্গিক টেক্সটগুলা, সেগুলা খুঁজে বের করব, মানে স্ক্যান করব। তারপর নাম্বার 5-এ বলা আছে রিড কেয়ারফুলি দোজ এরিয়া অ্যান্ড এলিমিনেট ডিস্ট্রাক্টরস। আমরা ওই এরিয়াগুলা যেখান থেকে গিয়ে আমরা পাবো প্যাসেজের মধ্যে, ওই এরিয়াগুলা আমরা সতর্কতার সহিত পড়ব এবং ডিস্ট্রাক্টর অসুবিধা যেগুলো আছে ওইগুলো আমরা দূর করব। ওই যে ডিস্ট্রাক্টর বলতে ওইগুলো বোঝায়, দেখবেন যে ওইটা আপনাকে কনফিউশিং এ আপনাকে অনেক সময় ফেলাবে। তো কনফিউশন গুলা কিছু আছে যে এ দিব না, বি দিব না, সি দিব, কোনটা আনসার হবে আমি জানি না। ওই আপনি মনে করছেন এ হবে আনসার, বি হবে আনসার, ওই যে এ হবে আনসার, বি হবে আনসার, ওইগুলো হচ্ছে ডিস্ট্রাক্টর। ওই জিনিসগুলো আমরা কেয়ারফুলি মানে সতর্কতার সহিত পড়ে ওই জিনিসগুলো আমরা দূর করব। তারপর নাম্বার 6-এ আমরা চুজ আনসারগুলো আমরা কি করব, লিখে রাখবো। এখন আসেন, এটা আমি ইংলিশে লিখছি, এখানে ইংরেজিতে লিখছি। এখন আমি আপনাদের সাথে বাংলা এইভাবে যেটা আছে ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসেন আমি বাংলাটা লিখে নিই আপনাদের জন্য। এই যে এখানে ইংলিশ প্লাস বাংলা লেখা আছে, ইংলিশ প্লাস কি আছে, বাংলা লেখা আছে। এখন আমি আপনাদের সময় দিব, এখানে দেখেন যে 2 মিনিট সময় দেওয়া আছে। এই 2 মিনিট সময়ের ভিতরে আপনারা স্ক্রিনশট রাখতে পারেন, আবার লিখতে পারেন। যদি আপনি স্ক্রিনশট মেরে দেন তাহলে ওইগুলা 2 মিনিট সময় আপনি পড়েন, সবাই বাসায় জুড়ে জুড়ে পড়েন, আপনি আপনার মোবাইলের সামনে বা পিসির সামনে ওটা জুড়ে জুড়ে পড়েন 2 মিনিটের মধ্যে। ওকে, aquí. Okay, dear students, your time is up. ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে আমাদের যে টিপস এবং মেথডগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা একটু জানলাম। আসেন যে এখন আমরা সামনের দিকে চলে যাই। আমরা পরবর্তী সামনের দিকে এখন আমরা চলে যাচ্ছি। এখন এই যে টিপস এবং টেকনিকগুলো আমরা জানলাম, ঠিক আছে, এই টিপস এবং টেকনিকগুলো আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব যে কিভাবে এই টিপস এবং টেকনিকগুলো প্র্যাকটিক্যাল ভাবে আমরা ব্যবহার করতে পারি। দেখেন যে এখানে সবাই দেখতে পাচ্ছেন এই সাইডগুলো হচ্ছে কোয়েশ্চেন, এখানে 2টা কোয়েশ্চেন মাত্র, নাম্বার 1 এবং নাম্বার 2, এবং এইগুলো হচ্ছে তার প্যারাগ্রাফ। এটা এ নাম্বার প্যারাগ্রাফ, এটা হচ্ছে বি নাম্বার প্যারাগ্রাফ। ওকে, এখন আমরা যাই সামনের দিকে গিয়ে আমরা
এই টিপস এবং টেকনিকগুলো একটু প্র্যাকটিক্যাল ভাবে কাজে লাগাই। কিভাবে কাজে লাগাতে হয় সেটা দেখি। প্রথমে আমরা নাম্বার 1 এ কি ছিল আমাদের চেক ইনস্ট্রাকশন। আমাদের কি করতে হবে, ইনস্ট্রাকশনটা কি করতে হবে, আমাদের চুজ করতে হবে। এখানে দেখেন যে সবাই কি বলা আছে, চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অপশনস ইন ইচ কোয়েশ্চন। এই চুজ দ্য বেস্ট আনসার ইকুয়াল টু হচ্ছে গিয়ে মাল্টিপল চয়েস কোয়েশ্চন। এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে তার চয়েস এ বি সি ডি। ওকে, এবার আসেন যে আমরা পরবর্তী যাব নাম্বার 2 তে। 2 নম্বর সূত্রটা ছিল আমাদের, টিপসটা ছিল রিড কোয়েশ্চন প্লাস আইডেন্টিফাই 2 to 3 keywords। আমরা কোয়েশ্চনটা একটু পড়ি। ইট ইজ বিকামিং ইনক্রিজিংলি কমন টু ইউজ ব্যাম্বু টু রিপ্লেস উডেন ফ্লোর বোর্ডস। তাহলে আসেন আমরা কিওয়ার্ডসগুলো নিই। আমরা নিছি ইনক্রিজিংলি কমন, তারপরে নিছি ব্যাম্বু, তারপরে হচ্ছে রিপ্লেস। মানে এটা খুবই কমন ম্যাটার হয়ে গিয়েছে ব্যাম্বুকে রিপ্লেস করতে, মানে অপসারণ করতে। তাহলে ব্যাম্বু কি অপসারণ করছে সেই জিনিসটা আমাদের বের করা লাগবে। আসো নাম্বার 3 তে কি বলা হয়েছে আমাদের। নাম্বার 3 যে টেকনিকটা ছিল, নাও গো টু চয়েস এবং আইডেন্টিফাই 1 to 2 কিওয়ার্ডস। এই চয়েসগুলো ABCD তে যাব আমরা, গিয়ে এখানে 1 থেকে 2টি কিওয়ার্ডস নেব। এখানে মাত্র শর্ট কিওয়ার্ডস ছিল, তাই আমরা নিয়ে নিলাম পুরোটাই উডেন ফ্লোর বোর্ডস। তারপর বিতে নিলাম আমরা প্লাস্টিক চপিং বোর্ডস। চপিং বোর্ডস এর নিচে আমরা কি করলাম, আন্ডারলাইন করলাম। নাম্বার সি তে দেখেন যে এখানে লেখা আছে কটন ক্লোথস এন্ড শিটস। তাহলে এখানে আমরা ক্লোথস এন্ড শিটস এর নিচে আন্ডারলাইন করলাম। নাম্বার ডি তে একটু দেখি আমরা ভেজিটেবলস ইন এশিয়ান ডিশেস। তাহলে ভেজিটেবলস এর নিচে দাগ দিলাম এবং এশিয়ান ডিশেস এর নিচে আমরা আন্ডারলাইন করলাম। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার টিপস। আসেন এবার আমরা যাব 4th নাম্বার টিপসে। এখানে বলা আছে স্ক্যান টেক্সট ফর রেলিভেন্ট সেকশন। এখন ওই যে আমরা যে প্রশ্নে যে কিওয়ার্ডসগুলো নিছি, ইনক্রিজিংলি কমন, ব্যাম্বু, রিপ্লেস, ওইগুলো গিয়ে খুঁজবো আমাদের কোথায়, এই যে আমাদের প্যাসেজের মধ্যে, আই মিন প্যারাগ্রাফের মধ্যে। তাহলে আমি এখান থেকে পড়ি, যেমন ফাংশনাল ম্যাটেরিয়াল থ্রুআউট এশিয়া অ্যান্ড ইনক্রিজিংলি ইন দ্য ওয়েস্ট। It is gaining popularity as an alternative to wood flooring, has long been popular for furniture, and is increasingly being used as a fabric for bedding and clothing. আসেন যে এবার আমরা নাম্বার 4টা পড়লাম, স্ক্যানিং করলাম। স্ক্যানিং করলে আমরা এখানে কিছু জিনিস পেয়ে গেছি। অলরেডি কি পেয়ে গেছি আমরা একটু যাই। আমরা রিড কেয়ারফুলি দোজ এরিয়া অ্যান্ড এলিমিনেট ডিস্ট্রাক্টরস। এখন যদি আমরা কেয়ারফুলি আমরা পড়ি, তাহলে একটা জিনিস আমরা এখানে দেখতে পাবো যে আমরা কি পাইছি। এখানে দেখেন যে ইনক্রিজিংলি কথাটা আছে না, এই যে ইনক্রিজিংলি, এই ইনক্রিজিং মানে এই ইনক্রিজিংলি আমরা পাইলাম। তারপরে দেখেন যে এখানে গেইনিং পপুলারিটি মানে হচ্ছে এই যে গেইনিং পপুলারিটি মানে হচ্ছে কমন মানে সবসময় পাওয়া যায়, আর পপুলার মানে হচ্ছে কি জনপ্রিয়, যা সবসময় পাওয়া যায়। তারপরে এখানে বলা আছে অল্টারনেটিভ। কি বলা আছে এখানে, অল্টারনেটিভ। তাহলে এখানে অল্টারনেটিভ ইকুয়াল টু কি বলা আছে এখানে, রিপ্লেস বলা আছে। আর ব্যাম্বু তো আমাদের উপরে ব্যাম্বু আছে, এখানে দেখেন যে ব্যাম্বু আছে। তাহলে দ্যাট মিনস এই অল্টারনেটিভ বলেই কোন ওয়ার্ডটা বলছে আমাদের, উড ফ্লোরিং। হ্যাঁ, আমরা উড ফ্লোরিংটা পাইলাম। তারপরে দেখেন যে ইনক্রিজিংলি বিং এজ এ ফেব্রিক, বেডিং এন্ড ক্লথিং, বেডিং এবং ক্লথিংটাও পাইলাম। এখন যদি কেউ এখান থেকে এর বাদ বাকি যদি উনি পড়তে যান, তাহলে দেখবেন যে এখান থেকে আমরা পড়ি আদার ইউজেস ইনক্লুডিং প্রোডাকশন অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস লাইক ফ্লুটস অ্যান্ড ড্রামস অ্যান্ড দ্য শুটস অফ দ্য প্লান্ট আর এ পপুলার ইনগ্রিডিয়েন্ট ইন এশিয়ান ফুড। এখানে এশিয়ান ফুড, তারপরে বলা আছে এখানে পপুলার ইনগ্রিডিয়েন্ট। দেখেন যে এবার আমরা যাই, এগুলো পড়লাম, পরে আমরা আমাদের কি পেলাম, ওই যে কোয়েশ্চেনের যে কিওয়ার্ডসগুলো আছে এখানে, এই যে কোয়েশ্চেনের যে কিওয়ার্ডসগুলো আছে ওইগুলো এখানে গিয়ে মিলালাম, আমরা পাইলাম গেইনিং পপুলারিটি মানে ইনক্রিজিংলি কমন, মানে ইনক্রিজিংলি তো আছে, আর গেইনিং পপুলারিটি মানে হচ্ছে কমন, আর অল্টারনেটিভ মানে হচ্ছে গিয়ে কি রিপ্লেস। তাহলে আসুন পরেরটায় যাই আমরা, রিড কেয়ারফুলি দোজ এরিয়া এন্ড এলিমিনেট ডিস্ট্রাক্টর। হ্যাঁ, আমরা ডিস্ট্রাক্টরগুলো এখন যাব। দেখেন যে এখানে গিয়ে একটা ডিস্ট্রাক্টর, এখানে 3টা ডিস্ট্রাক্টর আমরা পাইছি। প্লাস্টিক চপিং কি বোর্ডস। তাহলে দেখেন যে প্লাস্টিক চপিং বোর্ডস বলতে এখানে প্লাস্টিক চপিং বোর্ড সম্বন্ধে কি আমাদের কোনো আলোচনা আছে? নেই। তারপরে আছেন যে কটন ক্লথস এন্ড শিটস। দেখেন যে ক্লথস এন্ড শিটস, এখানে আমাদের একটা কথা বলা আছে বেডিং এবং কি ক্লোদিং। হ্যাঁ, বেডিং এবং ক্লোদিং দিয়ে অনেকে এইটা আনসার দিয়ে দিতে পারে, আসলে এটা আমাদের আনসার না। কেন এটা আনসার না?
কারণটা হচ্ছে যে আমাদের এখানে বলছে কি রিপ্লেস করার জন্য, কিন্তু আমরা যদি এটা পড়ি, এই লাইনটা যদি পড়ি তাহলে কি পাবো? and is increasingly being used as a fabric for bedding and clothing. কিন্তু রিপ্লেসের কোনো কথাবার্তা আমরা পাই নাই। সো এই জন্য এটা আমাদের গিয়ে কি হবে না, এই ডিস্ট্রাক্টর, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রাক্টর, এটা বর্জন করতে হবে। তো এর কারণে এটা আমরা কাটা দিয়ে দিলাম, কারণ এটা আমাদের আনসার না। নাম্বার ডিটা যদি আমরা একটু দেখি, যে নাম্বার ডিও আমাদের আনসার না, ভেজিটেবলস ইন এশিয়ান ডিশেস। দেখেন যে প্রথমে এখানে কোনো ধরনের কি ভেজিটেবলসের কথা তো বলে নাই, জাস্ট এশিয়ান ফুডটা আছে। এই এশিয়ান ফুড দেখে অনেকে মনে করবেন যে ওইটা আমি আনসার দিয়ে দিই, আসলে এইটা আনসার না, এইটাও আমাদের কি একটা ডিস্ট্রাক্টর। কেন এটা আমাদের আনসার হবে না সেটা আমরা জানি, যে এখানে বলছে কি রিপ্লেস হবে, কোন জিনিসটা রিপ্লেস হবে, কিন্তু আমরা এখানে জাস্ট এশিয়ান ফুডটা পাইছি, কিন্তু রিপ্লেসের কোনো জিনিস পাইছি এখানে, বা কোনো সিনোনিম পাইছি নেই, কোনো সিনোনিম নেই। তো সেই জন্য আমাদের বি সি ডি আমাদের কি হবে না, অ্যান্সার হবে না। তাহলে কোনটা আনসার হবে আমরা একটু যদি দেখি, এই তিনটাই আমাদের হচ্ছে ডিস্ট্রাক্টর, এই যে বি সি এবং ডি। রাইট অ্যান্সার হবে আমাদের কোনটা বলেন তো? এ, উডেন ফ্লাওয়ার বোর্ডস। উডেন ফ্লাওয়ার বোর্ডস কিভাবে কেন আমাদের আনসার হবে, দেখেন যে এখানে বলছে অল্টারনেটিভ, আর অল্টারনেটিভ অর্থটা কি? রিপ্লেস। কোন জিনিস তারা রিপ্লেস করে? উড ফ্লোরিং। সো উড ফ্লোরিং হবে আমাদের গিয়ে কি রাইট আনসার। ওকে ডিয়ার স্টুডেন্টস, ঠিক এইভাবেই আমাদের গিয়ে কি হবে, আনসারটা বের হবে। মনে রাখবেন একটা কথা, বারবার আমি বলছি, মনে রাখবেন এই কথাটা, যদি আপনারা আমার কথাটা মনে রাখেন তাহলে দেখবেন যে আপনি খুব ইজিলি, খুব সুন্দরভাবে আপনি আপনার আনসার পাবেন। বুঝতে পারছো সবাই? এখন আসেন যে উডেন ফ্লোর বোর্ডস কিভাবে আনসার আসছে, ওই যে আপনার যে কিওয়ার্ডস আছে, প্রশ্নের যে কিওয়ার্ডস আছে, ওইটা যেখানকার লাইনের সাথে মিলবে ওই লাইনটা এবং পরের লাইনগুলা যদি আপনি খুব সতর্কতার সহিত পড়েন তাহলে আপনি আপনার আনসারটা পেয়ে যাবেন। কিওয়ার্ডস এর মিল যে লাইনে পাবেন ওই লাইনটা প্লাস পরের লাইনটা যদি একটু আপনি ভালো করে পড়েন তাহলে আপনি সরাসরি রাইট আনসারটা নিয়ে আসবেন। বুঝা গেছে সবাই? এই হচ্ছে আমাদের এইটা সিম্পল একটা জিনিস থেকে আমরা কি করলাম, আমরা একটা বুঝলাম। তাসনিম বলছে সে যে স্যার 3 নাম্বারটা বুঝি নাই, ভেজিটেবল ইন এশিয়ান ডিশেস। হ্যাঁ, দেখেন যে আমরা এখানে ইনগ্রেডিয়েন্ট ইন এশিয়ান ফুড, আমরা এশিয়ান ফুডটা পাইছি। 3 নাম্বার কোনটা? এ বি সি। 3 নাম্বার বলতে কোনটা বুঝাইছেন? সি মেবি। সি। আচ্ছা, কটন ক্লোথস এন্ড শিটস। হ্যাঁ, এটা কেন হবে না? দেখেন যে এখানে বলছে যে বেডিং এন্ড ক্লোদিং, কিন্তু এটা আমাদের আনসার হবে না, কারণ এটার আগে আমাদের রিপ্লেসের কথা বলছে, এখানে কোনো রিপ্লেসের কথা নেই। এটা বলছে ইনক্রিজিংলি বিইং ইউজড, খুব বেশি এটা ব্যবহৃত হয় ফেব্রিক হিসাবে, কাপড়ের হিসাবে, বেডিং এবং ক্লোথিং এর। তাহলে এখানে আমাদের অপসারণ করার কথা নেই, অপসারণ কথা আসছে শুধু উড ফ্লোরিং এর সাথে, অল্টারনেটিভ টু উড ফ্লোরিং। ওকে, তো সেই জন্য আমাদের সি নাম্বারটা আনসার হবে না। বুঝা গেছে ডিয়ার স্টুডেন্টস? আসুন এবার আমরা চলে যাই পরে। উনি বলতেছে স্যার, তাসনিম বলতেছে স্যার রোল 3 নাম্বার রোলটা বুঝে নাই, উনি এটা বলতেছে তাসনিম। 3 নাম্বার যে রোলস গুলো দিছিলেন ইনস্ট্রাকশনের, আপনি যে প্রথমে দিছিলেন, জি স্যার ওইটাই তো চার্টে ওইটাই লিখছেন। এইটা নাও গো টু চয়েস এন্ড আইডেন্টিফাই 1 to 2 কিওয়ার্ডস, এইটা না? এখন আমরা চয়েসে প্রথমে তো প্রশ্নের কি নিলাম, আমরা কিওয়ার্ডস নিলাম, এই যে কিওয়ার্ডস গুলো নিচে দাগ দিলাম। তারপরে হচ্ছে যে আইডেন্টিফাই 1 to 2 কিওয়ার্ডস। এই যে চয়েস যেগুলো আছে, এই যে চয়েস গুলো আছে, এই চয়েস গুলো বলতে বোঝাচ্ছে এই যে এ বি সি ডি, এগুলাকে চয়েস বলা হয়। এ একটা চয়েস, বি একটা চয়েস, সি একটা চয়েস, ডি একটা চয়েস। বুঝা গেছে? এইগুলা থেকে আমরা 1 থেকে 2টা কিওয়ার্ডস নিব। যেমন এখানে 2টা কিওয়ার্ডস নাম উডেন ফ্লোর বোর্ডস, চপিং বোর্ডস, ক্লথস এন্ড শিটস, এশিয়ান ডিশেস আর ভেজিটেবলস। এইগুলার প্রথমে তো প্রশ্নের কিওয়ার্ডস নিতে হবে, তারপর আমাদের নিতে হবে কোনটার, ওই যে চয়েসগুলার কিওয়ার্ডস। আশা করি বুঝতে পারছেন। ওকে, আসেন যে এখন আমরা চলে যাই। এখন 2 নাম্বারটা, আমি তো 1 নাম্বারটা বুঝিয়ে দিচ্ছি, 1 নাম্বার আনসার হচ্ছে এ। এখন নাম্বার 2, এটার জন্য আপনারা সময় পাবেন 90 সেকেন্ডস, আই মিন 1.5 মিনিটস। এখন আপনারা নিজেরা করেন তাহলে যে কিভাবে এটা আনসার হবে। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ তাসনিম। ওকে, থ্যাংক ইউ, আপনি বুঝে গেছেন, থ্যাংক ইউ। ওকে, তাহলে এবার আপনারা নিজেরা শুরু করবেন। টাইম হচ্ছে মাত্র 90 সেকেন্ডস। 2 নাম্বারটা বের করেন সবাই। ওকে, ইওর টাইম স্টার্টস ফ্রম নাও।
Last 30 seconds remaining. আনসারগুলো পাঠিয়ে দিন সবাই চ্যাট বক্সে। Okay, your time is up, dear students. Please stop writing. Okay, তাহলে দেখতে পাচ্ছি অলরেডি 14 জন পাঠিয়ে দিয়েছেন, 15, 16, 17। ওকে, সবাই দিয়ে দেন। সো আসুন যে আমরা দেখে নেই, 21 জন দিয়ে দিয়েছেন। ওকে, থ্যাংক ইউ। জাহিদুল ইসলাম দিয়েছেন বি, ওয়াইদুল ইসলাম দিয়েছেন ডি, লায়েক আহমেদ ডি, তানশিয়া তানজিনা এ, তারপর জয়দুল বি, ওয়াইদুল ইসলাম ডি, ফয়জুল এ এ ডি, আমরা দেখতে পাচ্ছি ওয়াইদুল ইসলাম ডি, অনেকেই দিয়েছেন। ওকে, তাহলে অনেকেই মিক্সিং আনসার আছে বি এবং ডি সি, এগুলা বেশি হচ্ছে ডি নাম্বার। ওকে, তাহলে আসেন যে আমরা একটু দেখে নেই যে ডি 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 বি ডি। আচ্ছা, বি এবং ডির মধ্যে তফাৎ, কিন্তু পরিণামে বেশি দেখতে পাচ্ছি আমরা ডি নাম্বারটা। তাহলে আসেন যে রাইট আনসারটা কোনটা হতে পারে একটু আমরা দেখে নেই। ওকে, আসো আমরা চলে যাই এখানে। তো আমরা প্রথমে গিয়ে আগের সূত্রের মতো কাজ করি। প্রথমে আমাদের কোয়েশ্চেন হতে কি নিতে হবে, কিওয়ার্ডস নিতে হবে। তাহলে নেই আমরা কোয়েশ্চেন পড়ি প্রথমে। ওয়ান অফ দ্য রিজনস ওয়াই ব্যাম্বু রিমেইনস স্ট্যান্ডিং ইজ বিকজ, কারণটা কি? এই কারণটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। ব্যাম্বু রিমেইন স্ট্যান্ডিং মানে ব্যাম্বু দাঁড়িয়ে থাকবে, কারণ কি? বিকজ কি? তাহলে ব্যাম্বু রিমেইন স্ট্যান্ডিং এর নিচে আমরা কি করলাম, আমরা আন্ডারলাইন করলাম। এবার আমাদের যেগুলা এ বি সি ডি আছে চয়েস গুলা, ওইগুলা থেকে আমাদের কি নিতে হবে, কিওয়ার্ডস নিতে হবে। আসেন যে ওইগুলা থেকে আমরা কিওয়ার্ডস নেই। লাইট ওয়েট এন্ড ফ্লেক্সিবল নিলাম এ নাম্বার থেকে। বি নাম্বার লটস অফ সানলাইট, এটা নিলাম। সি নাম্বার আউটার কোর ইজ স্ট্রং, এটার আউটার কোর হচ্ছে খুবই শক্তিশালী, এটা নিলাম। ডি নাম্বার এটা ডেন্স থিক ফাইবার্স, ডেন্স মানে ঘনত্ব, থিক মানে সরু ফাইবার্স। তো যাই হোক, এগুলা এই যে এ বি সি ডি নিলাম, এগুলা কিন্তু আমাদের কি করলাম, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য এগুলা নিলাম, মনে রাখার জন্য না। মনে রাখবো প্রশ্নের কিওয়ার্ডসটা, এই যে ব্যাম্বু রিমেইন স্ট্যান্ডিং, এই কথাটা আমরা মাথায় থাকতে হবে। এখন আসেন আমরা কোথায় চলে যাব, প্যারাগ্রাফে চলে যাই, বি নাম্বার প্যারাগ্রাফে। যেমন আমাদের এ নাম্বার আগে এরকম কথাবার্তা আমরা পাই নাই, শেষ হয়ে গেছিল। আর আমরা জানি যে এইগুলো সবসময় ইন অর্ডার আসে, সো আমাদের চলে যেতে হবে বি নাম্বার প্যারাগ্রাফে। আসেন বি নাম্বার প্যারাগ্রাফে যদি আমরা পড়ে যাই, তাহলে ব্যাম্বু ইজ লাইট বিকজ অফ ইটস হলো স্ট্রাকচার. The structure allows the plant to grow quickly with minimal woody powers, and this gives it good exposure to sunlight above other trees. The woody parts of bamboo are reinforced with thin but strong fibers. The density of the fibers becomes gradually thicker from the inner to the outer surface. This helps the plant to resist strong winds. Very good. তাহলে দেখেন যে আমরা এই লাইন থেকে যদি আমরা এই লাইন পড়ি, ঠিক আছে, দিস হেল্পস দ্য প্লান্ট টু রেজিস্ট স্ট্রং ওয়াইন্ডস। এই যে রেজিস্ট স্ট্রং, এই যে রেজিস্ট স্ট্রং, এই রেজিস্ট স্ট্রং হচ্ছে রিমেইন স্ট্যান্ডিং। এটার কথাটার অর্থ হচ্ছে গিয়ে কি, রিমেইনস স্ট্যান্ডিং। তাহলে কিসের উপরে রিমেইন স্ট্যান্ডিং আছে, এই কথা থেকে কোনো জিনিস বেশ বোঝা যাচ্ছে না। দিস হেল্পস দ্য প্লান্ট টু রেজিস্ট স্ট্রং ওয়াইন্ডস, এই কথাটা আমরা বেশ বুঝতে পারছি না, কিন্তু এখানে যুক্ত দেওয়া আছে কি, দিস। এই যে দিস কথাটা আছে, দিস কথাটা সবসময় তার পূর্বের জিনিসটাকে, পূর্বের সেন্টেন্সকে বা পূর্বের প্যারাগ্রাফ গুলাকে কি করে, লক্ষ্য করে, রেফার করে, নির্দেশ করে। তাহলে আসুন এরপর এর আগের সেন্টেন্সটা আমরা একটু পড়ি। দ্য ডেন্সিটি, এখান থেকে আমরা একটু পড়ি। দ্য ডেন্সিটি অফ দ্য ফাইবার্স বিকামস গ্রাজুয়ালি থিকার ফ্রম দ্য ইনার টু দ্য আউটার সারফেস। তাহলে এখান থেকে আমাদের আনসার আসবে। তাহলে গ্রাজুয়ালি কি বলছে আমাদের, থিকার বলছে মানে সরু, আর এটার কি বলছে, ডেন্সিটি অফ দ্য ফাইবার্স মানে ফাইবারের ঘনত্ব নিয়ে কথা বলছে। তাহলে দেখেন যে ডেন্সিটি অফ দ্য ফাইবার্স বিকাম গ্রাজুয়ালি থিকার, তাহলে এটা কোনটার সাথে মিলে যাচ্ছে আমাদের এ বি সি ডির মধ্যে? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডি নাম্বারের সাথে মিলে যাচ্ছে, ডেন্স এবং কি থিক ফাইবার্স। তাহলে আসেন যে আমরা আবার লক্ষ্য করি, এটা উপরের এ বি সি আমাদের কাটা, আর রাইট আনসার হবে গিয়ে কি, ইট হ্যাজ ডেন্স থিক ফাইবার্স, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখন আসেন স্যার যে নাম্বার এ নাম্বার কেন ভুল হলো, ঠিক আছে, এটা ভুল কেন? ইট ইজ লাইট ওয়েট অ্যান্ড ফ্লেক্সিবল। দেখেন যে প্রথম অবস্থায় আমাদের এখানে বলা আছে সানলাইট অ্যাবভ আদার ট্রিজ, এক্সপোজার টু সানলাইট অ্যাবভ আদার ট্রিজ।
এই কথাটার দ্বারা অনেকে মনে করবেন যে আমি এটা এ নাম্বার দিয়ে দিই, যেহেতু এখানে লাইট ওয়েট এবং ফ্লেক্সিবল বলা আছে। আসলে দেখেন যে এখানে ফ্লেক্সিবল কথাটা নেই, আর লাইট ওয়েট মানে হচ্ছে সানলাইট। কিন্তু এইটা কেন আনসার আসবে না? কারণ এটার সাথে কি আমাদের রিমেইন স্ট্যান্ডিং, আমাদের এই কথাটা কি মিল আছে? প্রশ্নের যে কিওয়ার্ডস, এটার কোনো মিল আছে? এইটার কোনো কিওয়ার্ডস এখানে নেই, সেজন্য এটা আমাদের ডিস্ট্রাক্টর, এটা আমাদের আনসার হবে না। কারণ কিওয়ার্ডস এর যেখান থেকে মিল পাবো, আগেই বলছি, ওই সেন্টেন্স এবং তার পরের সেন্টেন্স বা আগের সেন্টেন্স আমাদের কি করতে হবে, ভালো করে পড়লেই আমরা আমাদের সরাসরি আনসারে চলে যাব। ইট অ্যাক্সেস লটস অফ সানলাইট, সানলাইটের কথা বলছে কিন্তু লটস অফ সানলাইটের কথা বলে নাই, আর এটার সাথে আমাদের কিওয়ার্ডস এর মিলও নাই, সো এটা আমাদের আনসার বর্জন করতে হবে, আই মিন এলিমিনেট করতে হবে। তারপর নাম্বার সি আসেন যে ইট ইজ আউটার কোর ইজ স্ট্রং, আউটার কোর হচ্ছে শক্তিশালী। দেখেন যে এখানে একটা কথা বলা আছে ইনার টু দা, এই যে এই কথাটা ইনার টু দা আউটার সারফেস, ইনার হতে আউটার সারফেসের দিকে যায়, কিন্তু কখনো বলা হয় নাই যে আউটার কোর ইজ স্ট্রং, এই কথাটা পাইছি আমরা? পাই নাই। সেজন্য আমাদের রাইট আনসার হচ্ছে গিয়ে ডি নাম্বার। আই হোপ সবাই সুন্দর করে বুঝতে পারছেন আমার কথাটা এবং আমি কি কি বলতে চাচ্ছি এবং কি কি বোঝাতে চাচ্ছি। ধন্যবাদ। এখন আসেন যে আমরা চলে যাই একটি সামনের দিকে যাই। আজকে যে ভোকাবুলারি গুলা নিয়ে আমি আলোচনা করব, মানে এগুলা নিয়ে আপনাদের একটু পরে আলোচনাও হবে, এগুলার উপর আমাদের একটা প্যাসেজও থাকবে, ঠিক আছে? এই ভোকাবুলারি গুলা আপনারা চাইলে এখন একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন, বাসায় পরবর্তীতে বসেও আপনি রিভাইজ করতে পারেন। তবে এখন যে জিনিসটা হচ্ছে, এখন আমি আমাদের 1 মিনিট সময় দিব। এই 1 মিনিটের সময়ের ভিতরে আপনি যে ভোকাবুলারির অর্থটা জানেন, ঠিক আছে, ভেরি গুড। যেটা জানেন না সেটা কেবলমাত্র আপনি কি করেন, ডিকশনারি চেক করেন, ডিকশনারি চেক করে আপনি কি করেন, এটা বের করেন। আপনি লিখার দরকার নেই, জাস্ট জানতে হবে, কারণ লিখতে চলে গেলে এখানে 1 মিনিটের বেশি চলে যাবে, সেক্ষেত্রে আর 2-3 মিনিট সময় দেওয়া লাগবে। জাস্ট ওটা জানা লাগবে যে ওইটার অর্থটা কি। বুঝা গেছে সবাই? টাইম হচ্ছে মাত্র 1 মিনিট। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, your time starts from now. Okay, dear students, your time has finished. Okay, stop writing, please. Stop searching. আসুন যে আমরা চলে যাই সামনের দিকে, যে এই জানলাম আমরা এখান থেকে যে নাউন্স গুলা কি, ভার্বস গুলা কি, অ্যাডজেক্টিভ গুলা কি, কলোকেশন গুলা কি। যেমন নাউন এ কিউ, কিউ মানে কি হচ্ছে সারি। পারসেপশন, যেমন কঠিন কঠিন যেগুলো আছে, পারসেপশন মানে উপলব্ধি, বুঝা, আন্ডারস্ট্যান্ডিং। আর ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট হচ্ছে ইনক্রিজ আর কি, বাড়া। রিটেইলার, আমরা জানি যে রিটেইলার মানেটা কি, রিটেইলার মানেটা হচ্ছে গিয়ে খুচরা, ওই যে খুচরা আমরা কিনি না ওইগুলা। আর সিনারিও মানে হচ্ছে দৃশ্য। আর কিওস্ক, কিওস্ক মানে হচ্ছে ছোট ছোট জিনিস যেগুলা টেম্পোরারি, অস্থায়ী থাকে, ওই ছোট জিনিসগুলোকে বলা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো বলা হয় কিওস্ক। তারপর দেখেন যে এখানে জি, তারপর দেখেন যে এই ক্লাস্টার, ক্লাস্টার মানে হচ্ছে স্তূপাকারে রাখা, স্তূপাকারে খুব বেশি। সেকেন্ড কিওয়ার্ডটা ওইটা ক্লিয়ার না। সেকেন্ড কিওয়ার্ড অ্যাকাউন্ট কি স্যার? অ্যাকাউন্টার। নাউনের সেকেন্ডটা, নাউনের সেকেন্ডটা অ্যাকাউন্টার স্যার, অ্যাকাউন্টার। কাউন্টার, হ্যাঁ কাউন্টার মানে, কাউন্টার, কাউন্টার অর্থটা কি? কাউন্টার মানে হচ্ছে ফেস করা আর কি, কোনো জিনিসকে কনফ্রন্ট করা, ফেস করা, সেই জিনিসটার নাম হচ্ছে কাউন্টার। আমরা বলি না কাউন্টার অ্যাটাক, সেটাই আর কি।
তারপরে আসেন যে অ্যাডজেক্টিভ গুলাকে মোকাবেলা করা হবে না স্যার। হ্যাঁ, অ্যাডজেক্টিভ গুলার এখানে আমরা একটু দেখে নিই যে অ্যাডজেক্টিভ গুলার ইনোভেটিভ আমরা সবাই জানি যে আবিষ্কারীয়, র্যান্ডম মানে যা এলোপাতারি আর কি, ইন অর্ডার আউট অফ অর্ডার। অপটিমাল মানে হচ্ছে সবচেয়ে ভালো জিনিস, ওইটাকে আমরা কি বলি অপটিমাল। ডমিনেন্ট, ডমিনেন্ট মানে হচ্ছে আমরা বলি না ওটার উপর ডমিনেন্ট করে, ডমিনেন্ট মানে কারো উপর কারো রাজত্ব কায়েম করে, সেটার নাম হচ্ছে গিয়ে কি ডমিনেন্ট। তারপরে দেখেন যে একটা ওয়ার্ড আমি বলি এখানে ডিসপার্সড। এই যে ডিসপার্স মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা, কোন একটা জিনিস বিস্তৃত করে দেওয়া, ছিটিয়ে দেওয়া, সেটার নাম হচ্ছে ডিসপার্সড। ওকে, এখানে দেখেন যে একটা কথা বলছে ইম্পালস আইটেমস, কোলোকেশনের দিকে ইম্পালস কি বলছে এখানে আইটেমস। এই ইম্পালস আইটেমস, ইম্পালস বলতে এখানে বোঝাচ্ছে ওই যে অনুপ্রেরণা করা, মানে আইটেম গুলার অনুপ্রেরণীয়, সেই জিনিসের নাম হচ্ছে ইম্পালস আইটেম। যাই হোক, এবার আমরা একটু ভোকাবুলারি যেগুলা আমরা এখান থেকে শিখলাম সেইগুলোর একটা টেস্ট হবে। কিউ জাম্পিং কি স্যার? সারিবদ্ধভাবে জাম্পিং, কিউ জাম্পিং কোনটা, এটা নাকি শেষেরটা? জি এটা কিউ জাম্পিং, কোলোকেশনের এইটা। জি ওকে, কিউ হচ্ছে সারিগতভাবে দলগত, কিউ মানে হচ্ছে সারি, আর জাম্পিং মানে হচ্ছে লাফানো আর কি, সারিবদ্ধভাবে লাফা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিউ জাম্পিং মানে হচ্ছে কিউ গুলা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, সেই জিনিসের নাম হচ্ছে কিউ জাম্পিং। বুঝা গেছে? লাফিয়ে লাফিয়ে যাব। ইয়েস। এখন আসেন যে আমরা চলে যাব, আমরা যে ভোকাবুলারি গুলো আছে ওইগুলো একটা ম্যাচিং করব। ম্যাচিং এর জন্য আপনাদের আলাদা টাইম দেওয়া থাকবে, ওই টাইমের সাথে আপনারা ম্যাচিং করবেন যে কোনটা সঠিক উত্তর কোনটা। দেখতেছেন যে এখানে 1 থেকে 5 পর্যন্ত আছে, এখানে এ বি সি ডি ই আছে। যদি 1 এর আনসার ই হয় তাহলে 1 ইকুয়াল টু ই লিখবেন, 2 এর আনসার যদি ডি হয় তাহলে 2 ইকুয়াল টু ডি লিখবেন। ওকে, আই হোপ আপনারা বুঝে গেছেন। সময় হচ্ছে অনলি 40 সেকেন্ডস, 40 সেকেন্ডসের ভিতরে 40 সেকেন্ড পরে আপনারা আনসার দিবেন চ্যাট বক্সে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ 100% জি। ওকে, সো আসেন যে your time starts from now dear students, only 40 seconds. Okay dear students, your time is finished. ওকে, এখন আপনাদের আনসারগুলো দেখতে পারি নাই, হ্যাঁ দিয়ে দেন কুইকলি একটু আনসারগুলো। আমরা দেখতে পাচ্ছি শামীম আহমেদ 3A 4D 5B, বাকিগুলো কোথায় স্যার? সাইদুর রহমান 1C D3A নেই 4B। ওকে, বাকিরা একটু আনসার দিয়ে দেন কুইকলি। স্যার এত আর্লি কিভাবে আনসার সেট করা যায় বলেন? হ্যালো, আপনাদের আনসারটা দেন। ওকে, আমি দেখতে পাচ্ছি মাত্র 2 জন ওনাদের আনসারটা শেয়ার করছেন। শিপন আহমেদ এখন এই মুহূর্তে দিবেন, তারপর ফাহিম হুসাইন, বাট সবগুলা দেন নাই, 5 পর্যন্ত দেন নাই। ওকে, এত আর্লি টাইপ করা যায় না স্যার। টাইপ করা যায় না? আচ্ছা ওকে, আপনারা সাথে সাথে টাইপ করে দিয়ে দিতেন। এখানে জয়দুল দিছেন হ্যাঁ জয়দুল সবগুলো আনসার, সুমাইয়া সবগুলো আনসার দিছেন। ওকে জয়দুল, হ্যাঁ সুমাইয়া, তাসনিম ACDB। ওকে, তাহলে আসেন যে আমরা আনসারগুলো একটু মিলাই যে কোনটা কোন আনসার। দেখেন যে সেলিয়েন্ট, সেলিয়েন্ট মানে কি কে বলতে পারেন? এই যে বিখ্যাত মানে প্রমিনেন্ট, এই সেলিয়েন্ট মানে রিলেভেন্ট। এখন আসলে যে ইনোভেটিভ, ইনোভেটিভ মানে আবিষ্কারীয়, নতুন কোন জিনিস আবিষ্কারের নাম হচ্ছে ইনোভেটিভ, অথবা কাটিং এজ ই। তাহলে ইনোভেটিভ কার সাথে যাবে? 2 এর ইর। অপটিমাল, অপটিমাল মানে সেরা, মানে সবচেয়ে সেরা। বেস্ট কন্ডিশন হবে স্যার, বেস্ট কন্ডিশন হচ্ছে আমাদের বেস্ট কন্ডিশন। কিওস্ক, কিওস্ক আমি একটু আগে বললাম যে ছোট ছোট ক্ষুদ্র অংশে বিভক্ত। কিওস্ক কার সাথে যাবে? এর সাথে। ডিসপার্সড, ডিসপার্স মানে হচ্ছে কোনো জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকা, তাহলে ওই জিনিসটা ওয়াইড এরিয়া এর সাথে যাবে।
স্প্রেড ওভার এ ওয়াইড এরিয়া। তাহলে দেখেন যে আমরা মোটামুটি আমরা সবাই অনেকেরই হয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে, ভেরি গুড। যারা এখানে পারফর্ম করছেন খুব ভালো পারফর্ম করছেন। এই যে আমরা মিলালাম, এই মিলানোর একটা নাম হচ্ছে গিয়ে যে আপনি ভোকাবুলারি সম্বন্ধে একটু অবগত আছেন, ভোকাবুলারি সম্বন্ধে আপনার পাওয়ার আছে। যারা ডেইলি সব সময় নিউজ পেপার পড়বেন, বিশেষ করে www.nationalgeographic.com যদি আপনি পড়েন, তাহলে ওইখান থেকে আপনি যাই পড়েন না কেন আপনার জন্য খুবই ভালো হবে রিডিং এর ক্ষেত্রে। আপনি অনেক জি বলেন স্যার, নামটা শুনি নাই স্যার, আবার একটু বলেন, একটু স্পেসিফিকলি বলেন। ইয়েস, www.nationalgeographic.com। থ্যাঙ্কস স্যার, থ্যাঙ্কস। nationalgeographic.com। তারপর হচ্ছে দ্য গার্ডিয়ান নিউজ পেপার, ইউকের একটা নিউজ পেপার, ওইখানের সায়েন্স এবং এনভায়রনমেন্ট, জি ওখানকার সায়েন্স এবং এনভায়রনমেন্ট সেকশনটা পড়বেন সব সময়। মানে ওইগুলা থেকে কোনো সময় আমাদের রিডিং এর প্রশ্নগুলো তুলে দেওয়া হয়, প্রশ্ন করে। ওকে, আসেন ডিয়ার স্টুডেন্টস, আমি নিউজ পেপারের নাম কি বলছিলেন? ওকে, কে কথা বলছিলেন ওখানে? শাহিদুল ইসলাম কার সাথে সব কথা উঠে? স্যার নিউজ পেপারের নামটা কি? নিউজ পেপার দুইটা পড়তে পারেন, দ্য গার্ডিয়ান আর আরেকটা হচ্ছে এনওয়াই টাইমস, মানে নিউ ইয়র্ক টাইমস। এগুলা আপনারা অ্যাপ স্টোর থেকে নামিয়ে নিতে পারবেন, গুগল প্লে স্টোর বা আইফোনের অ্যাপ স্টোর থেকে আপনারা নামিয়ে নিতে পারবেন। ওকে, কথাগুলো শোনা আবার একবার বলেন স্যার, কি অ্যাপস নেব? হ্যাঁ, মিস্টার ওয়াহিদুল ইসলাম আর কিছু বলবেন আপনি? ওকে, জি না স্যার, জি না। আপনাদের যে প্রশ্নগুলো, হ্যাঁ আমি বলি, আপনাদের যে প্রশ্নগুলো ওইগুলো পরবর্তীতে বলবেন, বিকজ আমরা মিডিল টাইমে আপনারা প্রশ্ন করলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে তখন, ঠিক আছে? লাস্টে গিয়ে প্রশ্ন করলে আপনি যে প্রশ্ন করবেন ওইগুলা লিখে রাখবেন। ওকে, তো আসেন যে আমরা এখন চলে যাই আমাদের পরবর্তীতে। আমরা অনেকেরই এটার প্রশ্ন হয়ে গেছে, ধন্যবাদ সবাইকে। এখন আমরা চলে যাব কোথায়? হ্যাঁ, এখন চলে যাবো এইরকম একটা লিস্টে। সবাই তো জানেন যে আমরা প্রতিদিন স্কিমিং এবং স্ক্যানিং প্র্যাকটিস করি। তো আজকেও আমরা স্কিমিং এবং স্ক্যানিং গুলা কি করবো, আমরা প্র্যাকটিস করে নিব। তো আসুন যে স্কিমিং ও স্ক্যানিং সময় আজকের জন্য সময় দিব মাত্র 40 সেকেন্ডস। আপনাদের অলরেডি জানা আছে যে কিভাবে স্কিমিং ও স্ক্যানিং করতে হয়, একটা উদাহরণও দিয়ে দেওয়া থাকে। ওকে, আসুন যে আমরা চলে যাই স্কিমিং ও স্ক্যানিং প্র্যাকটিস করতে। স্কিমিং হচ্ছে মানে একটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ পড়ে বোঝার নামটা হচ্ছে গিয়ে কি স্কিমিং। আর স্ক্যানিং হচ্ছে গিয়ে কোন একটা নির্দিষ্ট খুঁজে বের করার নামটা হচ্ছে হান্ট, মানে যে কোনো জিনিস আপনি খুঁজে বের করার নামটা হচ্ছে গিয়ে কি স্ক্যানিং। তো স্ক্যানিংটা আমরা করি, দেখি কিভাবে আমাদের স্ক্যানিং অনেক সময় আমাদের খুব উপকারে লাগে, খুব বেশি উপকারে। তো চলি আমরা পরেরটায় এখানে যাই। এখানে গিয়ে দেখেন যে এখানে একটা দেওয়া আছে জি নাম্বার ডিসপার্সড, সবাই দেখতে পাচ্ছ এই ডিসপার্স, এখানে জি নাম্বার 25 এ দেওয়া আছে। তো আপনাদের খুঁজে বের করতে হবে এ থেকে এফ পর্যন্ত নাম্বারটা কোন নাম্বারের সাথে কোনটা যাচ্ছে। টাইম হচ্ছে অনলি আমাদের কত সেকেন্ড? 40 সেকেন্ডস। 40 সেকেন্ডের ভিতরে আপনাকে আমাদের 40 সেকেন্ডস পরে আপনি আমাদের ইয়েতে দিয়ে দিবেন, ওই যে চ্যাট বক্সে। বুঝা গেছে? সো ডিয়ার স্টুডেন্টস, ইয়োর টাইম স্টার্টস ফ্রম নাও। Okay, your time is finished, dear students. Okay, stop scanning please. এবার আপনাদের আনসারগুলো দিয়ে দেন সবাই প্লিজ। ওকে, আমরা দেখতে পাচ্ছি অলরেডি 6 জনের আনসার চলে আসছে এখানে। তো জাহিদুল সবগুলা দিছেন, তারপরে শহীদ, হ্যাঁ, তারপরে ওয়াহিদুল ইসলাম দিছেন, তারপর সৈয়দ এমাদ আহমেদ দিছেন। ওকে, বাকিরা কোথায়? আব্দুল মতিন, ওকে, মিস্টার এম হাসান, ওকে, 19 38 36 7 21 31, ওকে, সৈয়দ এমাদ আহমেদ আবার দিয়েছেন 19, শিপন আহমেদ দিয়েছেন। ওকে, গুড।
সো আর আমরা নিচ্ছি না, কারণ অলরেডি সময় ওভার হয়ে গেছে আপনাদের। ইতিমধ্যে অনেকে ফাইম হুসাইন দিয়েছেন, সুমাইয়া দিয়েছেন। ওকে, গুড, ভেরি গুড। সুজাত আহমেদ দিয়েছেন ওইখানে। ওকে, আসো এবার আমরা চলে যাই পরবর্তীতে। তাহলে দ্যাট মিনস আমাদের এই সময় আমরা আনসারগুলো একটু মিলিয়ে নিই। দেখেন যে আপনার আনসারটা কতটুকু কারেক্ট আছেন আপনি। সবাই আনসারগুলো একটু মিলিয়ে নিই। এইটা হচ্ছে আমাদের আনসার। যেমন এ নাম্বার হচ্ছে আমাদের 19, এই 19 নাম্বার হচ্ছে এ। বি নাম্বার হচ্ছে 38, এই যে 38টা আছে এখানে। তারপর হচ্ছে আমাদের সি নাম্বারটা হচ্ছে কোনটা, এই যে 36। তারপর হচ্ছে ডিটা হচ্ছে এই যে 7। তারপর হচ্ছে ই হচ্ছে 21। তারপর হচ্ছে এফ হচ্ছে 31। বুঝতে পারছেন? ওকে, অনেকেরই হয়েছে, ধন্যবাদ সবাইকে যাদের যাদের সবগুলা হয়েছে। তো এই হচ্ছে আমাদের স্ক্যানিং, মানে বিশেষ কোনো শব্দকে খুঁজে বের করার নাম হচ্ছে গিয়ে কি স্ক্যানিং। তবে হ্যাঁ, আমাদের স্ক্যানিং মেইনলি আমাদের স্ক্যানিং করতে হবে সবসময় ডেটস, নেমস, ইয়ার্স, প্লেসেস এবং বিশেষ নাউনগুলা, যেগুলো হুবহু গিয়ে আমরা প্যাসেজের মধ্যে পাবো, সেইগুলাকে আমরা কি করব, স্ক্যানিং করব। বুঝতে পারছেন? প্রত্যেকটা সেন্টেন্সে এক একটা করে নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকবেই, সেগুলো আমরা হুবহু গিয়ে কোথায় পাবো, আমাদের প্যাসেজে গিয়ে পাবো। সো ডিয়ার স্টুডেন্টস, আসেন যে আমরা আবার কিছু প্র্যাকটিস শুরু করে দেই। অলরেডি আপনারা সবাই জানেন যে আমরা অলরেডি কিছু ধরনের মেথডস এবং টিপসগুলো প্র্যাকটিস করে ফেলছি, ঠিক আছে? তো আই হোপ আপনাদের, আমি আবার বলছি যে যে মেথড এবং টিপসগুলো ক্লাসের প্রথমার্ধে আমি দিয়েছি আপনাদের, ওই মেথড এবং টিপসগুলো আবার আমি 1 মিনিট সময় দিলাম। এই 1 মিনিট সময়ের ভিতরে আপনারা আবার ওইটা দেখেন তো আপনাদের খাতা বা মোবাইল বের করে প্লিজ, কারণ একটু পরে আমরা কিছু প্র্যাকটিসে চলে যাব। Okay, so your time starts from now, only 1 minute for watching our methods and tips. Okay, so dear students, your 1 minute time is over. Okay, তো এখন আসেন যে আমরা চলে যাব আমাদের পরবর্তীতে আমরা কি কি প্র্যাকটিস করব। এখন আমরা একটা এক্সারসাইজ প্র্যাকটিস করব সবাই মিলেমিশে, আমিও করব, আপনারাও করবেন। আমি প্রথমে করে দিব, তারপর আপনাদের দিব করার জন্য। তো সবাই একটু লক্ষ্যভাবে স্থির করে দেখবেন, বুঝবেন সুন্দর করে যে কিভাবে কোনটা হচ্ছে কি হচ্ছে না। ওকে, আসেন যে আমরা চলে যাই এবার এখানে। সো এখানে দেখেন যে 1 2 3 তিনটা কোয়েশ্চেন আছে আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপর এখানে আমাদের ফুল প্যাসেজটা হচ্ছে এইটা। এই প্যাসেজের কয়টা প্যারাগ্রাফ আছে? 1 2 3 4, কয়টা আছে? 4টা প্যারাগ্রাফ আছে এই প্যাসেজের। ওকে, সো প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে, প্রথমে আমরা আমাদের সূত্রের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে কি করব, কিওয়ার্ডস না সরি, আমরা প্রথমে ইনস্ট্রাকশন পড়ে নিব। এখানে ইনস্ট্রাকশনটা কি বলছে, চুজ দ্য বেস্ট আনসার ফর ইচ অফ দ্য কোয়েশ্চেনস। চুজ দ্য বেস্ট আনসার বললেই এটা হয়ে যাবে গিয়ে কি আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এখানে প্রশ্ন দেওয়া আছে এবং তার 4টা করে প্রত্যেকটা চয়েস দেওয়া আছে। তো আসেন প্রথমে আমরা কি করব, প্রশ্নটা পড়ি। নাম্বার 1-এ যাব প্রথমেই। পিপল ফার্স্ট ইউজ দ্য টার্ম ব্রেন ড্রেন। ব্রেন ড্রেন মানেটা কি? কে বলতে পারো ব্রেন ড্রেন অর্থটা কি? স্যার মেধা পাচার। ইয়েস, ব্রেন ড্রেন মানে হচ্ছে গিয়ে মেধা পাচার। আমাদের দেশে তো আমরা সবাই, এই যে আপনারা সবাই বাইরের দেশে চলে যাবেন, এটাই হচ্ছে মেধা পাচার। আপনাদের অনেকের অনেক এবিলিটি আছে, দেশকে অনেক কিছু করার ক্ষমতা আছে, কিন্তু এটা দেশকে না দিয়ে আপনারা কোথায় দিয়ে দিচ্ছেন? বাইরের দেশে দিয়ে দিচ্ছেন। সো এটার নাম হচ্ছে গিয়ে কি ব্রেন ড্রেন। সো আসুন যে আমরা চলে যাই, যে এখন আমাদের যে জিনিসটা করতে হবে, কিওয়ার্ডস নিতে হবে। প্রশ্ন হতে কিওয়ার্ডস নিলাম আমরা, প্রথমে ব্রেন ড্রেন নিব। ব্রেন ড্রেনটা আমরা হুবহু গিয়ে পাবো কোথায়? এই যে প্যাসেজের মধ্যে গিয়ে পাবো, মানে প্যাসেজের প্যারাগ্রাফের মধ্যে গিয়ে পাবোই। তারপর আমরা দাগ দিলাম ফার্স্ট ইউজড, কোনটা নিচে দাগ দিলাম? ফার্স্ট ইউজ। তাহলে ব্রেন ড্রেন নিলাম, আর কোনটা নিলাম আমরা? ফার্স্ট ইউজটা নিলাম। এবার আসেন যে আমরা প্রশ্ন হতে কিওয়ার্ডস নিই, এবার নিতে হবে আমাদের কিসের হতে? চয়েসগুলা হতে। আসেন যে চয়েসগুলা যাই আমরা, চয়েসগুলা নিলাম। নাম্বার এ, জুরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়।
মধ্যবর্তী সময় বোঝাচ্ছে এখানে। নাম্বার বি, when Albert Einstein decided to settle in the USA, আলবার্ট আইনস্টাইন ডিসাইডের নিচে দাগ দিলাম, উনি ডিসিশন নিয়েছিলেন সেটেল হবেন ইউএসএ তে। নাম্বার সি, রেফার টু দ্য এমিগ্রেশন অফ স্কিলড ইউরোপিয়ানস আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। রেফারের নিচে দাগ দিব আমরা, এমিগ্রেশন নিচে দাগ দিব, স্কিলড ইউরোপিয়ানস। এখানে আরেকটা জিনিসের নিচে আমরা দাগ দিতে পারি, সেটা খুবই ভালো, কারণ ইফেক্ট পড়বে আমাদের কোনটা, এই যে আফটার। জি স্যার। জি, তারপর নাম্বার ডি তে যাই আমরা, টু ডিসক্রাইব ইমিগ্রেশন ইন নর্থ আমেরিকা। ডিসক্রাইবের নিচে দাগ দিলাম আমরা, তারপর আমরা দিতে পারি যে ইমিগ্রেশন ইন নর্থ আমেরিকার নিচে দাগ দিতে পারি। এই যে আমি প্রথমে প্রশ্ন নিলাম, তারপর চয়েস গুলা হতে আমরা কি নিলাম, কিওয়ার্ডস নিলাম। চয়েস গুলা থেকে কিওয়ার্ডস নিয়ে জাস্ট আমরা ওভারঅল আইডিয়া নিলাম, মনে রাখার জন্য না। মনে রাখবো কোন জিনিসগুলো আমরা জাস্ট প্রশ্নের কিওয়ার্ডস গুলা ফার্স্ট ইউজড এবং কোনটা আমরা ব্রেন স্যার। বুঝতে পারছেন? এখন আমরা চলে যাব কোথায় বলেন তো, এই যে প্যারাগ্রাফ গুলাতে, প্যাসেজের প্যারাগ্রাফ গুলাতে আমরা চলে যাব। তো প্যাসেজের প্যারাগ্রাফ গুলাতে আমরা যদি যাই, তাহলে আমাদের মাথায় রাখবে ফার্স্ট ইউজ কোথায় আছে এবং ব্রেনটা কোথায় আছে। তাহলে এভাবে পড়ে যাই আমরা। ফার্স্ট ইউজটা কোথায় আছে, হিউম্যান ক্যাপিটাল ফ্লাইট সামটাইমস কল্ড ব্রেন রিফার্স টু দ্য এমিগ্রেশন অফ ইন্টেলিজেন্স। তাহলে এখানে আমরা পাইলাম কি, এখানে গিয়ে কি পাইলাম আমরা, ব্রেনের কথাটা পাইলাম, ওই যে ব্রেন যেটা বলছে ওইটা। এখন আমাদের পাইতে হবে কি, ফার্স্ট ইউজ। তাহলে যদি আমরা পড়ি ফার্স্ট ইউজ কোথায় আছে, refers to the emigration of intelligent, well-educated individuals to another country for better pay or conditions, causing the home country to lose those skilled people or brains. So dear students, এখানে গিয়ে কোথায় গিয়ে আমরা ফার্স্ট ইউজের কোনো কথাবার্তা পাইছি? না স্যার, পাই নাই। সো আমাদের চলে যেতে হবে কোথায়, সেকেন্ড প্যারাগ্রাফে। ইয়ে ফার্স্ট ইউজড কথাটা কোন জায়গায় আছে সেটা বের করতে হবে। জি স্যার। তাহলে আমরা যাব এখানে, the term brain drain was coined by the Royal Society in the 1950s to describe the emigration of scientists and technologists to North America from post-war Europe. তাইলে দেখো যে এখানে ব্রেন ড্রেইনটা প্রথমে আবিষ্কার করেছিল কি, রয়্যাল সোসাইটি 1950 দশকে। তাহলে এই যে কয়েন জিনিসটা আছে, কয়েন জিনিসটা প্রথম উদ্ভাবিত জিনিস, প্রথম উদ্ভাবিত ইকুয়াল টু হচ্ছে কি কয়েন। তাহলে এই যে দেখেন যে এই যে ফার্স্ট ইউজ আছে না, এই ফার্স্ট ইউজের সাথে আমাদের মিলে গেছে কোনটা, কয়েনটা মিলে গেছে। তাহলে দ্যাট মিন্স এই লাইনটা যদি আমরা ভালো করে পড়ি, তাহলে আমরা সরাসরি আমাদের কোথায় পৌঁছতে পারবো, আমাদের আনসারে পৌঁছতে পারবো। আসো যে আমরা সরাসরি আমাদের আনসার কিভাবে পাবো। রয়্যাল দাস পড়ি এরপরে, ব্রেন ড্রেন ওয়াজ coined by the Royal Society in the 1950s to describe the emigration of scientists and technologists North America from post-war Europe to North America from post-war Europe। দেখেন যেখানে বলছে যে তারা কি বলছে, এমিগ্রেশন নিয়ে কথা বলছে। এমিগ্রেশন মানে অভিবাসন, এই এমিগ্রেশনের কথা বলছে। এরপরে বলছে তারা আবার কি সায়েন্টিস্ট এন্ড কি টেকনোলজিস্ট। এই যে সায়েন্টিস্ট এবং টেকনোলজিস্ট কোন দেশের, এটা হচ্ছে নর্থ আমেরিকা। তারপর কোন পুস্ট মানে কি হচ্ছে পরবর্তী, আর ওয়ার মানে ইউরোপের যুদ্ধ হয়েছিল কোনটা, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আমরা সবাই জানি কোথায় হয়ে গেছিল, ইউরোপে, যেখানে জার্মানি সবার সাথে যুদ্ধ করছিল। তাহলে দেখো যে এখন দেখি যে আমরা এই লাইনে গিয়ে আমাদের কি মিলছে, কিওয়ার্ডসটা মিলছে। তাহলে ওই লাইন থেকে আমরা প্রশ্নটার আনসারটা খুঁজবো, বুঝা গেছে? তাহলে আসলে নাম্বার এ থেকে আমরা মিলাই, জুরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। বাট আমরা এখানে পাইছি কি পোস্ট ওয়ার ইউরোপ। পোস্ট মানে কি পরবর্তী মানে পরে, আর প্রি মানে কি আগে, আর জুরিং মানে কি মধ্যবর্তী সময়। তাহলে এখানে তো আমাদের মধ্যবর্তী কোনো সময় বলে নাই, সো এটা আমাদের কি হবে না, আনসার হবে না, কারণ পরে বলছে। আসো বি, when Albert Einstein decided to settle in the USA। আচ্ছা, এই লাইনে আমাদের আলবার্ট আইনস্টাইন সম্বন্ধে কোনো কথাবার্তা বলছে এই লাইনে না, এই লাইনে আইনস্টাইন সম্বন্ধে কোনো কথাবার্তা নেই, কিন্তু আলবার্ট আইনস্টাইন সম্বন্ধে পরের লাইনে আছে, এই লাইন থেকে শুরু। যেহেতু আমার ওই লাইনে গিয়ে আমাদের কি মিলছে, কিওয়ার্ডস মিলছে, তাইলে ওই লাইনের উপর আমরা কি করব, বেশি আলোকপাত করব। এটা আমরা এখন মিলাবো না, পরবর্তীতে নাম্বার সি এর সাথে আমরা মিলাই, to refer to the emigration of skilled Europeans after the second world war। এই যে আফটার আছে, আফটার মানে কি পরে, আর সেকেন্ড ওয়ার মানে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখানে ওয়ার ইউরোপ হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আর আফটার মানে হচ্ছে গিয়ে কি পোস্ট। তারপর স্কিলড ইউরোপিয়ান মানে হচ্ছে গিয়ে কোনটা, স্কিলড ইউরোপিয়ানস মানে হচ্ছে টেকনোলজিস্ট। Yes, scientists and কি টেকনোলজিস্ট। এই সায়েন্টিস্ট এন্ড টেকনোলজিস্ট ইকুয়াল টু হচ্ছে কি স্কিলড ইউরোপিয়ান। আর এই যে এমিগ্রেশন, এই এমিগ্রেশন ইকুয়াল টু কি আছে আমাদের এখানে, এমিগ্রেশন আছে না, এই যে প্রথমে এমিগ্রেশন দিয়ে বলছে, এই কথাটা এমিগ্রেশন আছে, বুঝা গেছে? তাহলে অলরেডি আমাদের কোনটা মিলে গেছে এখানে, মানে নাম্বার মিলে গেছে। এই যে ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা, আর রিফার মানে হচ্ছে গিয়ে কি নির্দেশ করা বা বর্ণনা করা।
তাহলে দেখা যাচ্ছে যে ওই লাইন থেকে আমাদের সব কয়টির কি মিলে গেছে, কিওয়ার্ডস মিলে গেছে, এবং ওই লাইন থেকে হবে আমাদের আনসার। তাই আমাদের সঠিক আনসার কোনটা হবে এখানে? সি নাম্বার। কোনটা হবে? সি নাম্বার। আমাদের সঠিক আনসার কোনটা এখানে? সি নাম্বার। এখন আসো যে পরীক্ষার হলে গিয়ে স্টুডেন্টরা যদি সঠিকভাবে নিয়ম কানুনটা উনি কি করতে পারেন না, ওই যে যদি অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে উনার সাথে কি ঘটবে, ওই গোটার জিনিসটা আমি আপনাদের সাথে এখন বুঝাই। আসো কিভাবে ঘটবে, উনি কিভাবে ভুল আনসার দিতে পারেন। দেখো যে আনসার দিছি আমরা কি এখানে? সি নাম্বার। কিন্তু সি নাম্বার আমাদের এই লাইন থেকে আমরা পেয়েছি সি নাম্বার হচ্ছে তার গিয়ে রাইট অ্যান্সার। তারপরে দেখে যে এই কি কি দিয়ে পাইলাম আমরা, দেখো যে আগে বুঝছি কোয়েন্ট, সায়েন্টিস্ট এন্ড টেকনোলজিস, পোস্ট ওয়ার ইউরোপ, এগুলা দ্বারা বুঝাইছি আমাদের আনসার কি হচ্ছে? সি। কেন এ বি ডি আমাদের আনসার হবে না? এবং অনেকেই এ বি ডি থেকে আনসার দিতে পারেন। এটা কেন হবে না? যখন এ নাম্বার ভুল, বি নাম্বার ভুল, এবং কি ডি নাম্বারও ভুল। কেন ভুল হইছে? যেমন আগে এটা, জি এটা আমি আগেই বুঝাইছি, জুরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কারণ এখানে বুঝেছে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও বুঝাচ্ছে, আর এখানে বুঝছে মধ্যবর্তী সমস্যা, এটা আমাদের আনসার হবেই না। এখন আসলে যে হোয়েন আলবার্ট আইনস্টাইন ডিসাইডেড টু সেটেল ইন দ্য ইউএসএ, যখন আলবার্ট আইনস্টাইন সিদ্ধান্ত নিয়েছিলেন উনি ইউএসএ তে সেটেল হবেন, অনেকে কি করবে, এই লাইনটা তো সে যদি কিওয়ার্ডস না মিলে তাহলে সে এই লাইনটাও পড়বে, এই যে এই লাইনটা আছে না, এই লাইনটা পড়বে, তো পড়ে সে ওই লাইন থেকে আনসারটা বি দিয়ে দিতে পারে। কিভাবে দিয়ে দিতে পারে আমরা একটু পড়ি। Albert Einstein was an earlier and perhaps the most famous example of this form of emigration. Okay, উনি হচ্ছেন এমিগ্রেশন, অভিবাসন নীতির প্রথম উদাহরণ আলবার্ট আইনস্টাইন। তো আইনস্টাইন was visiting the United States when Adolf Hitler came to the power in 1933. Adolf Hitler ইউএসএ তে 1933 সালে কি করেছিলেন? ভিজিট করেছিলেন আর কি, ভিজিট ভিসায় গেছিলেন। and being Jewish, উনি ছিলেন ইহুদি হওয়া সত্ত্বেও did not go back to Germany, উনি জার্মানিতে যান নাই। where he had been a professor at the Berlin Academy of Science, সে সেখানে বিজ্ঞান শাখার বার্লিন একাডেমির কি ছিলেন? উনি অধ্যাপক ছিলেন। he settled in the US, তারপর তিনি সেটেল হয়েছিলেন ইউএসএ, becoming an American citizen in 1940, 1940 সালে উনি কি পেয়েছিলেন? আমেরিকার সিটিজেনশিপ পেয়ে গেছিলেন। কিন্তু দেখো যে সে কি কোনো ডিসিশন নিয়ে গেছিল যে আমি আমেরিকাতেই কি করব, আমি আমেরিকাতেই ডিসিশন নিয়ে আগে কি নিয়েছিল যে আমি আমেরিকাতে যাব, গিয়ে এখানে সেটেল হব? না, এইরকম কোনো কথাবার্তা বলা হয় নাই। বরং সে গেছিল 1933 সালে গিয়েছিল কি ভিজিট করতে আমেরিকাতে। তারপর হচ্ছে সে ছিল ইহুদি, কিন্তু ওই সময় হিটলার ক্ষমতায় ছিল। আপনারা জানেন যে হিটলার অনেক ইহুদিকে খুন করছে, প্রায় 60 লক্ষ ইহুদিকে, ঠিক আছে, মেরে ফেলছে। সে বিজ্ঞানের একজন অধ্যাপক থাকা সত্ত্বেও বার্লিন একাডেমির সে কোথায় যায় নাই? জার্মানিতে ব্যাক করে নাই। তারপর 1940 সালে, 33 সালে গেছিল আর সিটিজেনশিপ পাইছে 1940 সালে। 7 বছর পরে গিয়ে সে কি পাইছে? এখানে সে সিটিজেনশিপ পাইছে। তাহলে সে কখনো কি এটা আগে থেকে ডিসাইড করছিল যে আমি ওখানে যাবো, গিয়ে সেটেল হব? হবে না। অনেক স্টুডেন্ট এই বি নাম্বারটা আনসার দিয়ে দিবেন। সো এখানে কেউ সে ডিসিশন করে নাই, সেজন্য এই আনসারটা মিথ্যে। আর ওই আনসারটা কেন হবে না? কারণ ওইটার সাথে আমাদের কি কোনো কিওয়ার্ডস মিলছিল? আমাদের প্রশ্নের কিওয়ার্ডস কি ওইটার সাথে মিলছিল না। প্রথম লাইনের সাথে আমাদের কিওয়ার্ডস মিলছিল। সো এইটা আমাদের আনসার হবেই না, বুঝা গেছে? এই জন্য বি নাম্বার আমাদের কি হবে না? আনসার হবে না। ডি নাম্বার আসেন। ডি নাম্বার বলছে যে টু ডিসক্রাইব ইমিগ্রেশন ইন নর্থ আমেরিকা। সো স্যার এখানে ইমিগ্রেশন কোথায় পাইলাম আমরা? নর্থ আমেরিকার কথা আছে, ডিসক্রাইবের কথা আছে, কিন্তু ইমিগ্রেশন এখানে কোথায় পাইছি? আচ্ছা আমরা তো প্রায় সবগুলো এগুলো পড়েই ফেলছি। দেখেন যে এমিগ্রেশন নিয়ে কথা বলা আছে, কোনো ইমিগ্রেশন নিয়ে কথা বলা নেই। সো এটা আমাদের কি হবে না? আনসার হবে না। ইমিগ্রেশন মানে হচ্ছে গিয়ে কি, আমি বলি যে এমিগ্রেশন এবং ইমিগ্রেশনের মানেটা কি। এই যে ই দিয়ে যে এমিগ্রেট মানে এমিগ্রেশন, এটা হচ্ছে যে আপনি ভিজিট ভিসায় গেছেন, অথবা আছে না আমাদের দেশ থেকে অনেকেই কোথায় যায়, ওই যে লিবিয়ার দিকে হয়ে গেছে না অনেকে, ইটালিতে বা ফ্রান্সে। তো এমিগ্রেশন, ওনার হচ্ছে এমিগ্রেশনের উদাহরণ। ওনাদের মেইন উদ্দেশ্য ছিল এখানে যাব, গিয়ে অ্যাসাইলাম মারবো বা কেস মারবো, গিয়ে লিগেল হয়ে যাব। বা উনি ভিজিটে গেছেন, গিয়ে উনি বুঝছেন যে আমি ওখানে গিয়ে কি হবো, অন্য কোনো পন্থা অবলম্বন করে আমি লিগেল হয়ে যাব। ওইটার নাম হচ্ছে গিয়ে কি? এমিগ্রেশন, ই দিয়ে যেটা ওটা। আর ইমিগ্রেশন মানেটা হচ্ছে উনি বৈধ পন্থায় যাওয়া, সেটার নাম হচ্ছে গিয়ে কি? ইমিগ্রেশন। যেমন স্টুডেন্ট ভিসা যদি আপনি যে কোনো দেশে যান, আপনি বৈধ ভিসায় যাচ্ছেন। জব ভিসা নিয়ে আপনি যে কোনো দেশে যান, আপনি ইমিগ্রেশন করতে হবে, আপনাকে ইমিগ্রেশন মাধ্যমেই যেতে হবে, বিমান অফিসে গিয়ে ইমিগ্রেশন ভিসা লাগাতে হবে, বা ওরা দেখে সিল দিবে, ওইটার নাম হচ্ছে ইমিগ্রেশন। তো ওই জিনিসটা হচ্ছে ইমিগ্রেশন এবং এমিগ্রেশনের মধ্যে পার্থক্য। বুঝতে পারছেন আশা করি সবাই?
এখন আসেন যে আমরা অনেক আলোচনা করলাম এই কোয়েশ্চেন সম্বন্ধে নিয়ে, যদি আপনারা বুঝে থাকেন অলরেডি তাহলে অবশ্যই আমার কথাটা আপনারা বুঝবেন। আসেন যে আমরা এখন পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। পরবর্তী কোয়েশ্চেন চলে যাবার আগে আমরা এখানে কোয়েশ্চেনটা একটু পড়ব। দেখেন যে এখানে নাম্বার 2 বলছে ব্রেন ড্রেন মাইগ্রেশন ইজ থট টু বি দ্য রেজাল্ট অফ। তাহলে আমরা এখান থেকে কি নিব, আমরা কিওয়ার্ডস গুলা নিব। মাইগ্রেশন নিচে দাগ দিলাম, থটের নিচে দাগ দিলাম এবং দ্য রেজাল্ট অফ এর নিচে দাগ দিলাম। এবার আমরা পরবর্তী আমাদের যে ধাপটা সেটা হচ্ছে যে আমাদের এ বি সি ডি এই 4টা চয়েস হতে আমরা কি নিব, কিওয়ার্ডস গুলো নিব। তাহলে প্রথম এ নাম্বার নিলাম সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস ইন ডেভেলপিং কান্ট্রিজ। এখানে সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল নিচেও কি হবে, দাগ হবে। তারপর নাম্বার বি দ্য প্রবলেম পিপল ফেস ইন সোর্স কান্ট্রিজ এন্ড দ্য এল্লুর অফ এ কি বেটার লাইফ। প্রবলেমস ফেস ইন সোর্স কান্ট্রিজের নিচে দাগ দিলাম, আর এল্লুর অফ এ বেটার লাইফের নিচে কি করলাম, আমরা দাগ দিলাম। নাম্বার সি আসো যে ফ্যামিলিজ লিভিং ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, ফ্যামিলিজের নিচে দাগ দিলাম আর ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ডের নিচে দাগ দিলাম। নাম্বার ডি ওয়ার্কার্স, তারপর নিলাম মোর এম্বিশিয়াস, বিকামিং মোর এম্বিশিয়াস। এখন আসেন যে এইগুলা এ বি সি ডির নিচে যে আমরা কিওয়ার্ডস গুলা নিচে দাগ দিলাম জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য, কিন্তু আমাদের মাইন্ডে থাকবে কোনটা, প্রশ্নের কিওয়ার্ডসটা, মাইগ্রেশন, থট আর রেজাল্ট অফ। চলে আসেন যে আমরা অলরেডি এইটা শেষ করে ফেলছি, এইটা শেষ করে ফেলছি, আমরা এইটা শেষ করে ফেলছি, এরকম কোনো জিনিস পাই নাই। আমরা পরের এই প্যারাগ্রাফ 3 নম্বর প্যারাগ্রাফ হতে আমরা কি করব, এখন পড়া চালিয়ে যাব। আসেন যে আমরা এই সম্পূর্ণটা যদি আমরা পড়ি, এই সম্পূর্ণটা আমরা পড়ি। এজ উইথ আদার হিউম্যান মাইগ্রেশন, এখানে কি পাইলাম আমরা, মাইগ্রেশন কথাটা পাইছি না, পাইছি। The social environment is considered to be a key reason for this population shift. সোশ্যাল এনভায়রনমেন্ট যে আছে, এই যে সোশ্যাল এনভায়রনমেন্ট কনসিডার মানে হচ্ছে কি, বিবেচনা করা। তাহলে এই থটের সাথে থট ইকুয়াল টু কি হচ্ছে গিয়ে কনসিডার্ড, টু বি এ কি রিজন ফর দিস পপুলেশন শিফট। পপুলেশন শিফট মানে হচ্ছে আবার মাইগ্রেশন, আর কি রিজন মানে হচ্ছে প্রধান মাধ্যম। তাহলে এই কি রিজন ইকুয়াল টু আমরা কি বলতে পারি, দ্য রেজাল্ট অফ। তাহলে দেখতে পাচ্ছি যে এই লাইন থেকে আমাদের গিয়ে কি আসতে পারে, সবগুলা কিওয়ার্ডস মিলে গেছে। তাহলে ওই লাইনটা আবার আমরা একটু পড়ি। As with other human migration, the social environment is considered to be a key reason for this population shift. Population shift এটা হচ্ছে প্রধান একটা মাধ্যম, সোশ্যাল এনভায়রনমেন্ট জিনিসটা। তাহলে সোশ্যাল এনভায়রনমেন্ট কথাটা এখানে পাইছি, সোশ্যাল এনভায়রনমেন্ট। তাহলে এখানে যাই আমরা এ বি সি ডি পড়ি। যেমন এ তে বলা আছে যে সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস ইন ডেভেলপিং কান্ট্রিজ। আমি একটু এটা মুছে দিতে হবে আমাকে, একটু দাঁড়ান সবাই। এখানে এ নাম্বারে বলছে যে এই যে এ নাম্বার একটু দেখি আমরা, সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস ইন ডেভেলপিং কান্ট্রিজ। সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল, এই যে সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল কথাটা বলছে না, ফ্যাক্টরস ইন ডেভেলপিং কান্ট্রিজ। এই যে সোশ্যাল এবং এনভায়রনমেন্ট, এই যে সোশ্যাল এনভায়রনমেন্ট এই কথাটা অনেকে দেখে ওইটা আনসার দিয়ে দিবে সে এ, আসলে এটা এ নাম্বার হচ্ছে ভুল আনসার। এখানে জাস্ট বলছে যে সোশ্যাল এনভায়রনমেন্ট, সোশ্যাল মানে আর্থ সামাজিক পরিবেশ, সোশ্যাল এনভায়রনমেন্ট হচ্ছে কি সামাজিক পরিবেশ, আর সোশ্যাল মানে সামাজিক, আর এনডি এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস মানে পরিবেশিক কারণ। তাহলে এখন সোশ্যাল এনভায়রনমেন্ট বলতে একটার কথা বলছে, আর আমাদের 2 নম্বরের যে প্রথম যে চয়েস সেটা বলছে সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, দুইটার কথা বলছে। তাহলে ওইটার সাথে ওইটা কি হয়ে গেছে, আমাদের নিত্য হয়ে গেছে, কারণ ওইটার সাথে আমাদের কি হবে না, আনসারটা হবে না। এখন আসেন যে ডেভেলপিং কান্ট্রিজ, এই কথাটি কি কোথায় আছে, এই লাইনের ভিতরে কোনো জায়গায় ডেভেলপিং কান্ট্রিজটা আছে এই পপুলেশন শিফট পর্যন্ত? কোনো জায়গায় আমাদের কি নেই, ডেভেলপিং কান্ট্রিজের কোনো কথাবার্তা নেই। সো এইটা আমাদের কি হবে না, আনসার হবে না। এটা হচ্ছে প্রধান একটা কি ডিস্ট্রাক্টর, মানে আপনাকে কনফিউশনে ফেলাবে। ওখানে অনেকেই চ্যাটিং লিস্টে কি দিচ্ছেন, ওকে অনেকেই আনসারও দিয়ে দিচ্ছেন। ওকে যাই হোক, এটা আপনাদের করার জন্য দেই নেই। ওকে তাহলে আসেন যে পরবর্তীতে আমাদের কোনটা আনসার হতে পারে, আসেন যে আমরা একটু দেখে নেই এটার আনসার কিভাবে হতে পারে। এই যে এই পরের লাইনটা আমি বলছি যে যেখান থেকে আপনি কিওয়ার্ডস এর মিল পাবেন তার এবং তার পরের আশপাশটা পরের লাইনটাও আমাদের পড়তে হবে। তাহলে আসেন আমরা পরের লাইন পড়ি। ইন সোর্স কান্ট্রিজ ল্যাক অফ অপরচুনিটিজ, পলিটিক্যাল ইনস্টেবিলিটি অর অপারেশন, ইকোনমিক ডিপ্রেশন এন্ড হেলথ রিস্ক কন্ট্রিবিউট টু ব্রেন ড্রেন। সোর্স কান্ট্রিজ বলতে আপনি যে দেশে আছেন ওই দেশ, সাপোজ ধরেন আমাদের দেশ, এখানে সুযোগ সুবিধার অভাব আছে, রাজনৈতিক অস্থিরতা আছে এবং অত্যাচার আছে, ইকোনমিক ডিপ্রেশন অর্থনৈতিক হতাশা আছে এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ আছে, ওইগুলোর জন্য কি হয়, মেধা পাচার হয় বাইরের দেশে। আর হোস্ট কান্ট্রিজ, যেসব দেশে আপনি যাবেন মানে আপনার ডেস্টিনেশন কান্ট্রি যেটা আছে সেটা, অন দ্য আদার হ্যান্ড অপরপক্ষে মে অফার এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, তারা আপনাকে কি দিবে, চাকরির সুযোগ সুবিধা দিবে।
পলিটিক্যাল স্টেবিলিটি দিবে, মানে রাজনৈতিক স্থিরতা দিবে, অ্যান্ড ফ্রিডম দিবে, আপনাকে স্বাধীনতা দিবে, অ্যান্ড এ ডেভেলপড ইকোনমি, এবং ভালো একটা উন্নত অর্থনীতি পাবেন, অ্যান্ড বেটার লিভিং কন্ডিশনস, এবং ভালোভাবে বেঁচে থাকার কন্ডিশন আপনি পাবেন। তাহলে দেখা যাচ্ছে যে এই লাইনটা যে আমরা একটা বৃহৎ লাইন পড়লাম, এই বৃহৎ লাইন যদি আমরা পড়ি তাহলে আমাদের আনসারটা মিলে যাচ্ছে কার সাথে? এই বি নাম্বারের সাথে। বি নাম্বার হবে আমাদের এখানে গিয়ে কি রাইট অ্যান্সার। কিভাবে বি হবে? প্রবলেম ফেস ইন সোর্স কান্ট্রিজ। দেখেন যে সোর্স কান্ট্রিজে যত যা প্রবলেম আছে ওইগুলা মানুষ কি করে ফেস করে না, তাহলে এই প্রবলেম বলতে বোঝাচ্ছে এখানে ল্যাক অফ অপরচুনিটিস, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, অপারেশন, ইকোনমিক ডিপ্রেশন, হেলথ রিস্ক, এগুলো হচ্ছে গিয়ে কি প্রবলেমস ফেস ইন সোর্স কান্ট্রিজ, মানে যেগুলো সোর্সে করি। আর এলুর অফ এ বেটার লাইফ, এলুর অফ এ বেটার লাইফ বলতে বোঝাচ্ছে এখানে ওই যে লাস্টে কথাটা বলা আছে এন্ড বেটার লিভিং কি কন্ডিশনস, এই বেটার লিভিং কন্ডিশনস এগুলো হচ্ছে এলুর অফ এ কি বেটার লাইফ। বুঝতে পারছেন এখন সবাই আশা করি? ভেরি গুড। এখন আসেন যে আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তী আমাদের বি নাম্বার হচ্ছে এখানকার রাইট আনসার। তাহলে অনেকে সি নাম্বারও আনসার দিতে পারে, আবার ডি নাম্বারও দিতে পারে। আচ্ছা, আমরা তাহলে সি নাম্বার একটু পড়ি, এরপর থেকে আমরা পড়ে যাই। এট দ্য ইন্ডিভিজুয়াল লেভেল ফ্যামিলি ইনফ্লুয়েন্সেস রিলেটিভ লিভিং ওভারসিজ, ফর এক্সাম্পল, as well as professional preferences, career ambitions and other motivating factors can be considered. তাহলে দেখেন যে এখানে ডি নাম্বারটা আমাদের ওয়ার্কার্স বিকামিং মোর অ্যাম্বিশিয়াস, এরকম কোনো কথাবার্তাই বলে নাই ওয়ার্কার্সদের নিয়ে, সো এটা আমাদের আনসারই হবে না, মানে এটা এমনিতেই দেওয়া হয়েছে। সি নাম্বারে অনেকে আনসার দিতে পারে, কারণ এখানে বলছে ফ্যামিলিজ লিভিং ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। দেখো যে ফ্যামিলির কথাটা বলা আছে, কিন্তু ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড এই কথাটা কোথাও নেই। এই কথাটা কোথাও না থাকার জন্য এটাও আমাদের কি হবে না, আনসার হবে না। কোথাও আমরা পাই নাই যে ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ডে ফ্যামিলি লিভিং করে। তাহলে রাইট অ্যান্সার আমাদের কোনটা হয়ে গেছে এখানে? বি নাম্বার। ওকে, ধন্যবাদ। অনেকেই এর আগে বি নাম্বার উনি আনসার দিয়ে দিচ্ছেন। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে একটা আনসার আমাদের আসে এবং কত সুন্দর করে আমরা মিলাতে পারি আনসারটা। সো ডিয়ার স্টুডেন্টস, এবার আসেন যে আপনাদের পালা। আমি এই মুহূর্তে আপনাদের 3 নাম্বারটা করতে দিব। সময় মাত্র হচ্ছে 1.5 মিনিট, আই মিন 90 সেকেন্ডস। তো এই 90 সেকেন্ডসের ভিতরে আপনারা সবাই আনসারটা চ্যাট বক্সে দিয়ে দিবেন। বুঝা গেছে? ওকে, তাইলে 1.5 মিনিটস দিচ্ছি আমি 3 নাম্বারটা করার জন্য। আপনাদের সময় এক্ষুনি শুরু হয়ে যাবে। ইয়োর টাইম স্টার্টস ফ্রম নাও। Okay, your time is up, dear students. Okay, stop reading, stop skimming and scanning. Okay, আমরা দেখতে পাচ্ছি যে চ্যাটিং লিস্টে অনেকে আনসার দিচ্ছেন। মিস্টার ফয়জুল ইসলাম সি দিচ্ছেন, সাইদুর রহমান এ দিচ্ছেন, ওয়াইদুল ইসলাম এ, ফয়জুল সি, রিমা বেগম এ, শহীদ ডি, সুজাত এ, সৈয়দ আহমেদ, এমাদ আহমেদ এ, ফাহিমা বাবলি এ, লায়েক আহমেদ এ। ওকে, ওয়াইদুল ইসলাম ট্রিপল এ। ও বারে বা, এটা কি? ওকে, সো এটা মানে আগেরটা ওনারা দিয়ে দিচ্ছেন। ওকে, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই দিয়েছেন। সবাই খায়রুল আমিন এ দিচ্ছেন, এম এ কালাম সি দিচ্ছেন, তারপর হচ্ছে জুনেদ আহমেদ এ দিচ্ছেন, হাসান আহমেদ জি দিচ্ছেন, সুমাইয়া ডি দিছে, জয়দুল এ দিছে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আসেন যে এবার আমরা চলে যাই ওইখানে গিয়ে দেখি যে আমরা আমাদের রাইট আনসারটা কোনটা। তো আমরা প্রথমে প্রশ্নটা পড়বো, হোয়েন পিপল এমিগ্রেট টু ওয়ার্ক অ্যাব্রোড। ওকে, তো আসেন যে আমরা
আসেন আমরা একটু সামনের দিকে যাই যে কি বলছে আমাদের when people work to abroad এটাকে আমরা কিভাবে বলতে পারি emigrate এর নিচে দাগ দিলাম প্রশ্নে দেখেন যে তারপর দাগ দিলাম আমরা work abroad এর নিচে দাগ দিলাম বুঝা গেছে তো এগুলা কোন জায়গায় আছে না আছে আমাদের একটু খুঁজে বের করা লাগবে তারপর দেখেন যে এগুলার নিচে আমরা যে চয়েস গুলো আছে এইগুলার আমরা এক থেকে দুইটা কিওয়ার্ডস এর নিচে দাগ দিব যেমন নাম্বার এ তে দিছি মে হেল্প देयर ফ্যামিলিজ আর তারপর সেন্ডিং মানি হোম মানে বাড়িতে তারা টাকাও তাদের ফ্যামিলিকে সাহায্য করতে পারে নাম্বার বি তে দিছি আমরা ইউজুয়ালি they usually return home to visit family members usually নিচে দাগ দিছি আর ফ্যামিলি মেম্বারস এর নিচে দাগ দিছি visit family members হবে এখানে নাম্বার সি বেনিফিট ফ্রম বেটার এডুকেশন সিস্টেম ইন দ্য ডেস্টিনেশন কান্ট্রিজ তাহলে বেনিফিট ফ্রম বেটার এডুকেশন সিস্টেমের নিচে দাগ দিছি আর ডেস্টিনেশন কান্ট্রিজের নিচে আমরা দাগ দিলাম নাম্বার ডি আসি এখানে কি বলছে দেয়ার হোম কান্ট্রিজ রিসিভ মানি ফর হায়ার কি বলছে এডুকেশন তাইলে এখানে রিসিভ মানি ফর হায়ার এডুকেশন নিচে কি করলাম দাগ দিলাম এখন আমরা খুঁজে বের করব এমিগ্রেট এবং ওয়ার্ক অ্যাব্রোড কোথায় আছে এখন চলে যাই আমরা প্যাসেজের মধ্যে আমরা পড়ি সম্পূর্ণ প্যাসেজটা In spite of its negative connotation, brain drain migration can be seen in a positive light. There is obviously a benefit to the migrating individuals in terms of career progression, quality of life, and earning power. These professionals often send remittance home to family members, and they may at some point return to their home countries with enhanced knowledge and skills. The home country may also experience an increase in demand for higher level education as people see the opportunities for educated workers overseas. এটার আনসার আমি দেখতে পাচ্ছি অনেকে ডি দিছেন সি দিছেন এ দিছেন তাহলে রাইট আনসারটা কিভাবে হবে আমরা তো জাস্ট পড়লাম রাইট আনসারটা এই জায়গা থেকে হবে These professionals often send remittance home to family members. এই যে ওয়ার্ক অ্যাব্রোডে যারা থাকে এইসব প্রফেশনালরা তারা প্রায় সময় তাদের বাসায় কি করে টাকা পয়সা পাঠায় তাদের রেমিটেন্স মানে কি টাকা পয়সা দেশে পাঠানো তাদের ফ্যামিলিকে সাহায্য করার জন্য তো সেই জন্য আমাদের আনসারটা কোনটার সাথে মিলে যাচ্ছে এ বি সি ডি এর সাথে দেখেন তো ইয়েস আমাদের এ নাম্বারের সাথে আনসারটা কি করে যাচ্ছে আমাদের মিলে যাচ্ছে তাহলে শুদ্ধ আনসার কোনটা হবে এখানে নাম্বার এ এই যে সেন্ড মানি হোম ইকুয়াল টু হচ্ছে গিয়ে সেন্ড রেমিটেন্স এই যে সেন্ড রেমিটেন্স ইকুয়াল টু হচ্ছে গিয়ে কি সেন্ডিং মানি হোম এই যে রেমিটেন্স আছে না আপনাদের বিদেশ থেকে লন্ডন থেকে সৌদি আরব থেকে দুবাই থেকে আসে না আমাদের অনেকের সো এইটার জন্য আমাদের আনসার হবে এটা আবার অনেকে আনসার দিতে পারে বি they usually return home to visit family members আচ্ছা আমরা এখানে পড়ছিলাম সারাটা প্যারাগ্রাফ পরে কখনো দেখেছি তারা সব সময় বাড়িতে আসে ফ্যামিলি মেম্বারের সাথে মিট করার জন্য এটা এমনিতেই দেওয়া হয়েছে মিথ্যে আপনাকে কনফিউশনে ফেলানোর জন্য জি স্যার কনফিউশন নাম্বার সি তে আমরা যাই they benefit from better education system in the destination countries তারা যে দেশে যায় ওই দেশ তাদের বেনিফিট দেয় বেটার এডুকেশন সিস্টেমের এরকম কোনো কথাবার্তা আছে এখানে দেখেন the home country may also experience an increase in demand for higher level education তাদের যে নিজেদের দেশ তারা যদি কোনোদিন তাদের দেশে আসে তাদের দেশ বেনিফিট হবে তাদের ওই যে একজন দক্ষ শ্রমিক পাইছে সো তাদের নিজের দেশ উন্নত হবে কিন্তু সে যে দেশে আছে বর্তমানে সে লন্ডন থাকুক ইউরোপে থাকুক যে কোনো দেশে থাকুক ওই সব দেশে তো তাকে বেনিফিট দিবে না বেটার এডুকেশন সিস্টেমে তার দেশে যদি সে আসে তার দেশ উন্নত হবে বুঝা গেছে তাহলে সি নাম্বার আমাদের কি হবে না আনসার হবে না এই সি নাম্বারটা অনেকে আনসার দিয়ে দিবে ওই যে লাস্টের এই কথাটা দেখে আসলে এটা মিথ্যে ডাহা মিথ্যে কথা ডেস্টিনেশন কান্ট্রিজ তাদের কোনো এডুকেশন সিস্টেমের কোনো বেনিফিটই দেয় নাই এরকম কথাবার্তাই নেই তারপরে আসেন নাম্বার ডি নাম্বারও দেখছি অনেকে আনসার দিয়ে দিছে দেয়ার হোম কান্ট্রিজ রিসিভ মানি ফর হায়ার এডুকেশন আচ্ছা এখানে হায়ার লেভেল এডুকেশন সম্বন্ধে বলা আছে কিন্তু আমাদের দেশ সাপোজ ধর আমাদের দেশ কি কোনো টাকা রিসিভ করে বাইরে দেশ হতে জি না স্যার মানে হায়ার এডুকেশনের জন্য আর এখানে হায়ার এডুকেশন হায়ার লেভেল এডুকেশন গুলো আছে কিন্তু কেউ কারোর জন্য টাকা দেয় বা কেউ রিসিভ করে এই ধরনের কোনো কথাবার্তা নাই সো এটা নট গিভেন এটা আমাদের আনসার না তাহলে দেখতে পাচ্ছি এখানে বি সি ডি হচ্ছে আমাদের ডিস্ট্রাক্টর আর রাইট আনসার হচ্ছে কোনটা এ বুঝতে পারছেন ঠিক এইভাবে আমাদের গিয়ে কি করতে হবে আমাদের আনসার গুলা বের করতে হবে এগুলা খুব কনফিউজিং আনসার ছিল আমি খুব ইজিলি আপনাদের যাতে আপনারা সর্বোচ্চ ভাবে আপনারা যাতে বুঝেন সেইভাবে বোঝানোর ট্রাই করতেছি যাই হোক ডিয়ার স্টুডেন্টস এই মুহূর্তে আমরা অনেক কিছু শিখলাম মাল্টিপল চয়েস কোশ্চেনের বেসিক দিয়ে অ্যাডভান্স গুলো শিখলাম আমরা ইনশাআল্লাহ এখন আমরা চলে যাব কিছু প্র্যাকটিস করতে এই যে কিওয়ার্ডস ইন দা কোশ্চেন এন্ড সিমিলার ওয়ার্ড ইন দা প্যাসেজ কোশ্চেনে কি কি আপনি পাইলেন এবং কি কি জিনিসগুলো প্যাসেজে ছিল ওইগুলা বাসায় একটু আপনারা লিখে নেবেন একটু আগে আমি যেগুলো আলোচনা করছিলাম কি ছিল কোশ্চেনে তার প্যাসেজে গিয়ে কোন কোন ওয়ার্ডগুলো পাইছেন সেগুলো লিখে রাখবেন পাশাপাশি বুঝতে পারছেন
জি স্যার আসেন যে এবার আমরা কিছু প্র্যাকটিস নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে আরো কিছু প্র্যাকটিস করব। এইগুলা প্র্যাকটিস করে আমাদের শেষ। এতক্ষণ যে আমি আপনাদের সাথে কথা বললাম, আপনারাও মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে প্র্যাকটিস করলেন, কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের কিছু প্র্যাকটিস দিব। প্রথমে আপনারা প্র্যাকটিস করবেন, তারপর আমি ওইগুলোর সলিউশন আপনাদের বুঝিয়ে দিব। আমি দেখতে পাচ্ছি এখানে প্রায় 36 থেকে 37 জন পার্টিসিপেন্ট আছেন অলরেডি। তো আপনারা কেউ এখান থেকে মুভ করতে পারবেন না, সবাইকে এই আনসারগুলো আপনাদের করতে হবে, তারপর আমি যে সমাধান দিব ওইটা বুঝতে হবে, তারপর গিয়ে আজকে ক্লাস আমাদের শেষ হয়ে যাবে, আজকের ফুল মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ক্লাস। বোঝা গেছে? তো আসুন ডিয়ার স্টুডেন্টস, এবার আমি চলে যাই। এখানে হচ্ছে যে ফার্স্টটা কোয়েশ্চেন, আগেই বলি এখানে ফার্স্টটা কোয়েশ্চেন আপনাদের দেওয়া থাকবে। ফার্স্টটা কোয়েশ্চেনের প্রত্যেকটা স্লাইডে এরকম টাইম, যেমন এখানে 3 মিনিট টাইম ওভার হবার পরে আমি পরের স্লাইডে চলে যাব, পরের স্লাইডে গিয়ে আবার টাইম দেওয়া থাকবে। যে কয়টা কোয়েশ্চেন দেওয়া থাকবে এইটার উপর নির্ভর করে টাইম দেওয়া থাকবে, কারণ পরীক্ষার হলে আপনি 40টা কোয়েশ্চেন করতে হবে 1 ঘন্টা সময়ের ভিতরে। তো একটা কোয়েশ্চেনের জন্য আপনাদের সময় পাবেন মাত্র 1.5 মিনিটস। তাহলে 1 এর জন্য 1.5 মিনিটস, 2 এর জন্য 1.5 মিনিটস, টোটাল হচ্ছে 3 মিনিটস। এইরকম ভাবে আমি 3টা স্লাইড থাকবে, 3টা স্লাইডে মাত্র ফার্স্টটা কোয়েশ্চেন থাকবে। এই ফার্স্টটা কোয়েশ্চেনে 3 3 6 আর প্রায় 8 মিনিট থাকবে। 8 মিনিট আপনারা প্র্যাকটিস করবেন, পরে 10 মিনিটে আমি আপনাদের সুন্দর করে এরকম ভাবে সলিউশন দিয়ে দিব যেরকম আগে দিয়েছিলাম। বুঝতে পারছো সবাই? ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, your time starts from now. ওকে, আপনারা সবগুলো আনসার একত্র করে পরে গিয়ে গ্রুপে দিবেন। আপাতত সেন্ড করার দরকার নাই চ্যাট বক্সে, সবগুলো আনসার হবার পরে গিয়ে সেন্ড করবেন, ঠিক আছে? এখন আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। ওকে, your time starts from now.
ওকে, এখন আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে, আমাদের লাস্ট স্লাইড। Only 3 minutes for 2 questions, 4 and 5. Okay, dear students, your time is finished, dear students. এবার আপনারা আনসারগুলো দিয়ে দেন সবাই। Go quick. Okay. সো আনসারগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যারা যারা আনসারটা শো অফ করছেন, মিস্টার শামিম মিয়া 1B C D, আর কোথায় 4-5 কোথায়? তাসনিম, হ্যাঁ ওয়াহিদুল ইসলাম, তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে আর বাকিরা কোথায়? হ্যাঁ এখন হাসান আহমেদ এম হাসান, ওকে, MD হাসান আহমেদ, ওকে, মিস্টার ফয়জুল মোহাম্মদ ফয়জুল B 2A 4B 5A or B, না যে কোনো একটা দিবি হবে স্যার, দুইটা দিলে ভুল। মিস্টার জয়দুল ইসলাম সেন্ড করছেন, তারপর সৈয়দ এমাদ আহমেদ, সুমাইয়া সেন্ড করছেন, সাইদুর, রিমা বেগম, ওকে, ভেরি গুড। সো ডিয়ার স্টুডেন্টস, এখন আসেন যে আমরা চলে যাই ওই পাশে। আমরা ফাইমা বাবলি সেন্ড করছেন, তারপর শিপন আহমেদ সেন্ড করছেন, ওকে, ভেরি গুড। সো আসো মিস্টার লাইক আহমেদ এই মুহূর্তে সেন্ড করছেন। যাই হোক, আমরা অনেকের আনসার দেখতে পাচ্ছি। এখন আপনারা আনসার মিলাবেন, আপনারা যে আনসারগুলো লিখলেন বা চ্যাট বক্সে আপনারা দিলেন সেই আনসারগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে?
চলুন আমরা চলে যাই যে আমরা একসাথে মিলেমিশে সবাই কি করি, আমরা আনসারগুলো সলিউশন করি। আমরা আগে যেভাবে নিয়ম পড়ছিলাম ঠিক ওইভাবেই। তো আসেন যে আমরা চলে যাই সলিউশনে। প্রথমে হচ্ছে যে আমরা one number কোয়েশ্চনটা একটু পড়ি আমরা। অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, why do business want to eliminate queues? এখানে আমরা যদি নেই তাহলে আমাদের কি নিতে হবে? আমাদের প্রথমে আমাদের কিওয়ার্ডস নিতে হবে। তাহলে আসেন যে কিওয়ার্ডস নেওয়ার আগে আমাদের একটা জিনিস করে ফেলি, সেটা হচ্ছে গিয়ে যে কোন কোন কিওয়ার্ডস আমরা নিতে পারি। সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ফার্স্ট প্যারাগ্রাফ, আমরা প্রথম প্যারাগ্রাফে যাব, why do business want to eliminate queues? তারপরে বলছে কি বিজনেসেস কেন কিউজ গুলো এলিমিনেট করে। তাহলে আসুন যে এখানে নাম্বার এ বলছে টু ইমপ্রুভ দ্য কাস্টমার্স এক্সপিরিয়েন্স। আমাদের এখানে বলা আছে যে ইমপ্রুভ, আর কাস্টমার কি বলা আছে? এক্সপিরিয়েন্স বলা আছে। নাম্বার 2 তে বলা আছে মিনিমাইজ কস্টগুলো তারা কমাবে। নাম্বার সি তে বলা আছে টু মুভ কাস্টমার্স অনলাইনের নিচে দাগ দিব আমরা। নাম্বার ডি টু ইমপ্রুভ দ্য ডিজাইন অফ স্টোরস। তাহলে ডিজাইন অফ স্টোরস দাগ দিব, আর কি ইমপ্রুভের নিচে দাগ দিব। ইমপ্রুভের নিচে দাগ দিলাম আর ডিজাইন অফ স্টোরস এর নিচে দাগ দিলাম। এই মুহূর্তে আমরা কোয়েশ্চেন থেকে নিলাম কিওয়ার্ডস এবং চয়েসগুলোতে কিওয়ার্ডস নিলাম। এখন আমাদের মনে রাখতে হবে প্রশ্নের কিওয়ার্ডসটা। প্রশ্নের কিওয়ার্ডস কি বলছে? বিজনেসেস আর এলিমিনেট কিউজ। তাহলে আসেন যে আমরা একটু সামনের দিকে চলে যাই। সামনের দিকে আমরা যদি চলে যাই তাহলে আমরা একটু লক্ষ্য করি, আমরা একটু পড়ি। যেমন এই যে প্যারাগ্রাফ এ নাম্বার আমাদের কি বলছে সেই কথাটা। প্রথমে আমরা হেডিংটা পড়ি, বিজনেস ডিজাইনিং আউট কিউজ। কেন ডিজাইনিং আউট হয় কিউর মধ্যে বিজনেসটা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। Whether it is lining up to pay for your groceries, making a bank transaction, or waiting for a table at a trendy restaurant, time cost money. মনে করছে এখানে একটা ব্যাংক ট্রানজাকশন অথবা একটা ট্রেন্ডি রেস্টুরেন্টে আপনি বসে খাবারের জন্য ওয়েট করতেছেন, অথবা কস্ট অফ মানি আপনাকে নিয়ে মানির কস্টিং নিয়ে আপনি বিচলিত হচ্ছেন। As businesses become aware of the direct and indirect cost of waiting, যেহেতু বিজনেসটা হচ্ছে আপনাদের ডিরেক্ট অথবা ইনডাইরেক্ট ওয়েটিং এ রাখার একটা কস্ট আছে আপনার, সেইটা they are looking at innovative ways to reduce these expenses by designing out queues. তাদের মধ্যে একটা আবির্ভাবের চিন্তাধারা আছে যেগুলো তারা ডিজাইনিং আউট কিউজ এর মাধ্যমে করে থাকবে। The challenge for anyone serving the public in a way that involves waiting is that the mass changing people's perception as well as optimizing the rate of which they are served. তাহলে দ্যাট মিনস কি দাঁড়ালো এখানে? ইনোভেটিং ওয়েজ টু রিডিউস দিস এক্সপেন্সেস, ডিজাইনিং আউট কিউজ দ্বারা করবে এবং এজ ওয়েল এজ অপটিমাইজিং দ্য রেট হুইচ দে আর সার্ভ। আপনাকে যেটা সার্ভ করা হবে সেই জিনিসটা তারা অপটিমাইজিং করেও কি করবে? রাখবে। তাহলে আসেন যে এই জায়গাগুলোর প্রধান যে কাজটা তারা করে থাকবে, দে আর লুকিং এট ইনোভেটিভ ওয়েজ টু রিডিউস দিস বিজনেসেস। এই যে বিজনেস যে কথাটা আছে আমাদের প্রশ্নের, এইটা আমাদের কি করে থাকবে? রিডিউস দিস এক্সপেন্সেস, আমাদের খরচগুলো কি করে থাকবে? কমিয়ে রাখবে। আসেন যে আমরা প্রথমে এ এবং ডি সরাসরি আমরা কি করে ফেলছি, এখানে আমরা এগুলাকে সরাসরি কি করে বর্জন করে ফেলছি, কেটে ফেলছি। কেন কেটে ফেলছি দেখেন যে প্রথম এ নাম্বারটা আমরা পড়ি, টু ইমপ্রুভ দ্য কাস্টমার্স এক্সপিরিয়েন্স। আচ্ছা, এই যে আমরা এখানে পড়লাম, পরে কাস্টমার কোনো এক্সপিরিয়েন্স সম্বন্ধে আমরা বললাম যে কাস্টমারের এক্সপিরিয়েন্সটা ইমপ্রুভ করা লাগবে। না, এরকম তাহলে সাথে সাথে ওইটা আমরা কি করব? কেটে দিব। তারপর ডিটা কেন কেটে দিচ্ছি দেখেন যে এগুলো হচ্ছে ডিস্ট্রাক্টর। টু ইমপ্রুভ দ্য ডিজাইন অফ স্টোরস, ইমপ্রুভ ডিজাইন অফ স্টোরস, স্টোরটা ডিজাইনিং করতে হবে। আমরা তো সারাটা পড়ছিলাম ডিজাইনিং আউট কিউজ এর কথা পাইছি, কিন্তু ডিজাইন অফ স্টোরস এর কোনো কথাবার্তা এখানে নেই। তাহলে সরাসরি এ এবং ডি আমরা কি করব? কেটে ফেলবো। এখন আমরা আনসার মিলাবো বি এবং সির মাধ্যমে। বি এবং সির মাধ্যমে সি নাম্বারটা একটু মিলাইতো আমরা, যে কিভাবে মিলাতে পারি সি নাম্বারটা। সি নাম্বার দেখেন যে এখানে বলা আছে টু মুভ কাস্টমার্স অনলাইন। এটাও আমাদের কি হবে? এটা ডিস্ট্রাক্টর। এখানে মুভ কাস্টমার্স অনলাইন, অনলাইন কথাটা কোন জায়গায় আছে আমরা একটু পড়ি তো। অনলাইন, মুভ কাস্টমার্স অনলাইন, মুভ কাস্টমার্স অনলাইন, মুভ কাস্টমার্স অনলাইন, মুভ কাস্টমার্স অনলাইন। ইয়েস, কোথাও নাই মুভ কাস্টমার্স অনলাইন। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা রয়ে গেল? এখানে বি রয়ে গেল, টু মিনিমাইজ কস্ট। হ্যাঁ, টু মিনিমাইজ কস্টটা কিভাবে আসলো আমরা একটু দেখে নিই। এই যে এখানে বলছে দা এট ইনোভেটিভ ওয়েজ টু রিডিউস দিস এক্সপেন্সেস, মানে এই খরচগুলো কি করবে? ওই উদ্ভাবনী শক্তি দ্বারা কমিয়ে ফেলবে। তাহলে রিডিউস মানেটা কি? কমানো। আর মিনিমাইজ অর্থ গিয়ে কি? কমা। আর কস্ট মানে হচ্ছে গিয়ে কি? এক্সপেন্সেস, মানে খরচগুলা। তাহলে দ্যাট মিনস আমাদের রাইট আনসার কোনটা হবে? বি হবে। বুঝতে পারছো এখন সবাই যে কিভাবে বি হইছে আমাদের আনসার? ভেরি গুড।
তাহলে একমাত্র কারেক্ট आंसर হচ্ছে আমাদের কোনটা গিয়ে বি। বি। ওকে, যারা বি দিয়েছেন তাদের आंसरটা কারেক্ট। জি স্যার। এবার আমরা চলে যাব কোথায়? নাম্বার 2 তে চলে যাব। আসেন যে নাম্বার 2 আমরা সরাসরি চলে গেছি, যেহেতু আমাদের এখন ক্লাসটা করতে হবে, শেষ করতে হবে। এখানে কি বলছে যে why does, কি কথাটা বলা আছে এখানে দেখো যে সবাই, আমি একটু পয়েন্টারটা নিয়ে ফেলি তাহলে বুঝাতে ভালো লাগবে। হ্যাঁ, why does the author talk about কি স্টিপ ডোরিং। এখানে স্টিপ ডোরিং এর নিচে আমরা দাগ দিব, এই স্টিপ ডোরিংটা হুবহু আমরা পাবো। কে বলছে? অথর টক, মানে এই রাইটারটা স্টিপ ডোরিং সম্বন্ধে কি বলছেন। তাহলে আমরা দেখি যে স্টিপ ডোরিংটা কোথায় আছে, আমরা ওইটা পড়ি। আমরা ইন এ লজিস্টিক কনটেক্সট লাইক স্টিপ ডোরিং, প্রথমেই আমরা কার কথা পাইলাম? আমরা স্টিপ ডোরিং এর কথা পাইলাম। Managers can to some extent predict delays or weather conditions that have impacts on efficiency. এটা প্রেডিক্ট করা হয়েছে ওয়েদার কন্ডিশন কেন দেরি হচ্ছে এবং ইম্প্যাক্টস অন এফিসিয়েন্সি, এবং এটা কার্যকারিতার উপর যে প্রভাব আছে সেই জিনিসটা তারা বিবেচনা করতেছে। ওকে, ভেরি গুড। আমরা পড়ে যাই। They have historical data about how long it takes to unload a ship, normal volumes of containers and how much labor is required. তারা একটা শিপে এটা তোলার জন্য কতটুকু আনলোড করা যায়, নরমাল ভ্যালু কন্টেইনার্স কতটুকু, এবং কি পরিমাণ লেবারের, মানে যারা কাজ করবে কি পরিমাণ লেবারের দরকার হবে, সেই জিনিসটা কি করতেছে এখানে ইভালুয়েট করতেছে। তারপর বলছে ইউজিং দিস ডেটা দে ক্যান সেট ডেলিভারি উইন্ডোজ সো দ্যাট শিপস ক্যান ডেলিভারি কুইকলি, less queuing takes place and therefore less time and money is lost. These delivery window times and optimized routes are communicated to pilots. Accordingly, they sail into ports just in time to be unloaded. Unfortunately, unlike ships, people enter queues randomly, which creates a problem in providing optimal service. এখানে বলা হচ্ছে যে শিপে আছে না মালামাল পরিবহন করতে, কখন পরিবহন করা লাগবে, কোন সময় দ্রুত পরিবহন করা লাগবে, শিপ ছাড়া আর কোন কোন পদ্ধতি দিয়ে জাহাজের মধ্যে মালামাল পরিবহন করা যায়, সেই জিনিসগুলো সম্বন্ধে লাস্টে বলা আছে। তাহলে দেখেন যে এইটার আনসার বিবেচনা করার সময় আমরা সরাসরি কেটেছি বি সি ডি। বি নাম্বারে কি লেখা ছিল? টু এক্সপ্লেন হাউ কিউজ ক্যান বি এলিমিনেটেড। এলিমিনেটেড মানে হচ্ছে রিমুভ করা, দূর করা। আচ্ছা, আমরা এখানে পাইছি সবসময় রিকোয়ার, মানে প্রয়োজনীয়তা পাইছি, কোনো জিনিস দূর করার জন্য পাইছি না। আবার অপটিমাল সার্ভিস, এবং সার্ভিসগুলো কিভাবে অপটিমাল, মানে আমরা আগে পড়ে আসছি না, অপটিমাল মানে হচ্ছে সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেস্ট সার্ভিসটা কিভাবে দেওয়া যায় সেটার কথা বলা আছে। কখনো বলা নাই যে এটা কি করতে হবে, ডিলিট করতে হবে বা বাদ দিতে হবে। তাহলে বি নাম্বারটা হচ্ছে মিথ্যা, সো কেটে দিলাম। সি নাম্বারে আমরা আসি। টু শো হাউ ওয়েদার ক্যান ইম্প্যাক্ট কিউজ। ওয়েদারের কথা এখানে একবার বলা আছে, ওই যে প্রথম অবস্থায়, just weather condition that impacts on efficiency. How weather can impact queues, এফিসিয়েন্সির উপর তাদের কি করবে, ওইটা প্রভাবটা এফিসিয়েন্সির উপর নির্ভর করবে, ওয়েদারের উপর নির্ভর করবে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো এটাও আমাদের কি আনসারটা হচ্ছে সি নাম্বার মিথ্যে। নাম্বার ডি তে যদি আমরা যাই, এখানে কি বলছে? টু আউটলাইন দ্য বেনিফিটস অফ কুইক ডেলিভারি। এখানে কুইক ডেলিভারির কোনো কথাবার্তা বলা হয় নাই, কিভাবে তারা জাহাজের মধ্যে তুলবে। যেমন এখানে একটা কথা আছে, দে মে হ্যাভ হিস্ট্রিক্যাল ডাটা অ্যাবাউট হাউ লং ইট টেকস টু আনলোড এ শিপ, মানে কতটুকু সময় লাগবে একটা শিপে তোলার জন্য, নর্মাল ভলিউমস অফ কন্টেইনার্স এন্ড হাউ মাচ লেবার ইজ রিকোয়ার্ড, এবং নর্মাল ভলিউমটা তার নর্মাল কতটুকু জায়গা সে রাখবে এবং কতটুকু লেবারের দরকার হবে, সেই জিনিসটা বলছে। কিন্তু এখানে বলে নাই আউটলাইন দ্য বেনিফিটস অফ কুইক ডেলিভারি। বেনিফিটস অফ কুইক ডেলিভারি সেটার কোনো বর্ণনা, কি মানে আউটলাইন মানে বর্ণনা দেওয়া, সেটার কোনো বর্ণনা এখানে নেই, আমরা পাইলাম না। সো ডি নাম্বার হচ্ছে নট গিভেন। তাহলে দেখা যাচ্ছে বি মিথ্যে, সি মিথ্যে, ডি নাম্বার নেই। সো বিসিডি আমাদের আনসার না। আনসার কোনটা হচ্ছে? টু কন্ট্রাস্ট দিস ফিল্ড উইথ সার্ভিস ইন্ডাস্ট্রিজ। এই আনসারটা কেমনে হলো, কিভাবে হলো, তাই না? হ্যাঁ, এই আনসারটা আমরা এখান থেকে নিয়ে নিব, একদম লাস্টের লাইনের উপরে থেকে। দেখেন যে লাস্টের লাইনে 2 নম্বর লাইন, আনফরচুনেটলি ভাগ্যক্রমে আনলাইক শিপস, মানে শিপস থাকা সত্ত্বেও, আনলাইক মানে হচ্ছে অলদো আর কি, অলদোর সিনোনিম হচ্ছে আনলাইক শিপস, পিপল এন্টার কিউজ র্যান্ডমলি, মানে পিপলরা কিউজ এর এলোপাতারি ভাবে তারা কি করে, তারা এটাকে প্রবেশ করে। হুইচ ক্রিয়েটস এ প্রবলেমস ইন প্রোভাইডিং অপটিমাল সার্ভিস, যেটাকে সর্বোচ্চ সেবা দেওয়ার মাধ্যমে একটা প্রবলেম ক্রিয়েট করে, মানে একটা সমস্যা সৃষ্টি করে। তাহলে ওই সমস্যার সৃষ্টি করে মানে হচ্ছে যে which creates a problems in providing optimal service are unlike ships. এই যে unlike মানে হচ্ছে contrast this field বলতে যে শিপসের যে ফিল্ডগুলো মালামাল পরিবহন করে ওই ফিল্ডটিকে বোঝাচ্ছে। আর সার্ভিস ইন্ডাস্ট্রিজ বলতে এটা একটা পুরো হচ্ছে যে স্টিপ ডোরিং হচ্ছে একটা সার্ভিস ইন্ডাস্ট্রি। এই যে স্টিপ ডোরিং এগুলো হচ্ছে কি সার্ভিস ইন্ডাস্ট্রি। তাহলে সার্ভিস ইন্ডাস্ট্রি থাকা সত্ত্বেও এটা মানুষের সাথে কি করে, এটা
কন্ট্রাডিক্ট করে ওই ফিল্ডের সাথে, সেই জন্য আমাদের আনসার হবে গিয়ে কি এই লাস্ট লাইন থেকে আমাদের আনসার আসবে। সো আনসার হবে এখানে এ। এইটা অত্যন্ত একটা জটিল টাইপের কোয়েশ্চন ছিল, বুঝতে পারছেন? অনেকে এটার আনসার দিতে পারে ওই যে সে সি নাম্বার আনসার দিতে পারে, আসলে সি নাম্বার না, এটার আনসার হবে কি এ নাম্বার। কন্ট্রাস্ট করছে, এই যে আনলাইক বলে শিপস, এটাকে কি করছে কন্ট্রাস্ট করা হয়েছে, বুঝতে পারছেন? অবশ্যই একটা হার্ড ছিল কোয়েশ্চেন। এখন আমরা চলে যাবো নাম্বার 3 তে। নাম্বার 3 তে আমাদের কি নিয়ে আলোচনা করছে দেখেন, যে নাম্বার 3 তো আপনারা অলরেডি সবাই পড়ছেন। নাম্বার 3 রাইট আনসারটা হচ্ছে সি। কেমনে সি হলো দেখেন, যে লাস্টে এসে বলছে যে নান অ্যাজ এ সিঙ্গেল চ্যানেল সিঙ্গেল ফেস সিস্টেম দিস ইজ স্টিল দ্য ডমিনেন্ট ফরম্যাট, মানে একটা প্রধান একটা ফরম্যাট, বাট কাস্টমার আর নট হ্যাপি, কিন্তু কাস্টমার এটার সাথে কি না, এইটা প্রধান একটা ফরম্যাট থাকে, শুধু কাস্টমারের সাথে হ্যাপি না, সুখী নয়। কারণটা কি? when crowds and queues appear, যখন নয়েজ এবং সারিগুলা আমাদের সামনে চলে আসে তখন কাস্টমাররা কি হয়, আনহ্যাপি হয়ে যায়। তাহলে প্রশ্নটা একটু করি আমরা, হোয়াট পয়েন্টস ডাজ দ্য অথর মেক অ্যাবাউট দ্য সিঙ্গেল চ্যানেল সিঙ্গেল ফেস সিস্টেম? তাহলে ওই যে লাস্টে এসে বলছিল সিঙ্গেল চ্যানেল সিঙ্গেল ফেস, কথাটা কোথায় আছে? একদম লাস্টে আছে। তারপর আমাদের আনসারটা হচ্ছে কোনটা? সি নাম্বার। ইট রিমেইনস দ্য মোস্ট কমন কিউ স্টাইল ডিসপাইট সাম কি পিটফলস। সাম পিটফল, ডিসপাইট সাম পিটফলস মানে কি? কিছু পিটফলস মানে অসুবিধা, ড্রব্যাকস, ডিসঅ্যাডভান্টেজ, কিছু অসুবিধা থাকা সত্ত্বেও এটা একটা কি ছিল? মোস্ট কমন কিউ ছিল। তাহলে ওই কথাটা কিভাবে হবে দেখো, যে দিস ইজ স্টিল দ্য ডমিনেন্ট ফরম্যাট, দিস ইজ স্টিল দ্য ডমিনেন্ট ফরম্যাট ইকুয়াল টু আমরা কি বলতে পারি? দ্য মোস্ট কমন কিউ স্টাইল। স্টাইল মানে হচ্ছে গিয়ে কি? ফরম্যাট। দ্য মোস্ট কমন কিউ ইকুয়াল টু হচ্ছে স্টিল দ্য ডমিনেন্ট ফরম্যাট, আর ডিসপাইট সাম পিটফলস ইকুয়াল টু হচ্ছে গিয়ে কাস্টমার আর নট হ্যাপি হোয়েন ক্রাউডস এন্ড কিউস এপিয়ার। যেখানে যে নট হ্যাপি মানে একটা কি? নেগেটিভ জিনিস, মানে অসুবিধা। আর ক্রাউডস এবং কিউস এপিয়ার, যখন এটা আমাদের সামনে আসে, ক্রাউডস অবশ্যই একটা নেগেটিভ জিনিস, আর কিউস সাথে যে সৃষ্টি হয় সেটাও আমাদের নেগেটিভ জিনিস, মানে এটা অসুবিধা জিনিস। তো এরপরেও কি হচ্ছে? এটা ডমিনেট ফরম্যাট, মানে এটা প্রধান একটা ফরম্যাট হিসাবে গণ্য হয়েছে, সেই জন্য আমাদের আনসার কি হবে? সি। এবং বাকিগুলা কেন হবে না? এ হবে না, বি হবে না, ডি হবে না? কারণ বাকিগুলোর সাথে আমাদের কি মিলে নাই? প্রশ্নের কিওয়ার্ডস মিলে নাই। প্রশ্নের কিওয়ার্ডস যেখান থেকে মিলবে সেই জায়গাটা আমরা, সেই জায়গা বা সেই পরের সেন্টেন্সটা আমরা ভালো করে পড়বো, পড়লে আমরা আমাদের আনসারে চলে যাব। বুঝা গেছে? মেইন হিডেন ট্রুথ হচ্ছে pitfalls customer কথা। ইয়েস স্যার। ওকে স্যার। তো এখন আসেন আমরা নাম্বার 3। আমরা অবশ্যই এ বি ডি তে আমরা যাচ্ছি না, বিকজ আমরা জানি যে ওইগুলোর সাথে আমাদের কি নেই, আমাদের কিওয়ার্ডস এর নেই। ওইগুলা যদি আমরা পড়ি তাহলে আমরা কনফিউশনে চলে যাব, কোনটা দিব কোনটা রেখে, বুঝতে পারছেন? ওকে, এবার আসেন আমরা আমাদের আনসার হচ্ছে গিয়ে কি? এটা নাম্বার 3 এর সি। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এখন আমরা চলে যাই সবাই ফোন নাম্বারে। ফোন নাম্বার কি বলছে আসেন, যে ফোন নাম্বার বলছে যে people feel that they are in the slowest queue because of কি? এখানে আমাদের প্রথমে কি নিতে হবে? people feel that they are in the slowest queue, they are in the কি? slowest। আর কারা এটা ফিল করে? people feel। কারণটা কি? because of কি কারণ? তাহলে আমরা দেখি এ বি সি ডি এর মধ্যে নেগেটিভ ইমোশনস রিগার্ডিং কিউজ, আমরা কি দিলাম এখানে? নেগেটিভ ইমোশনস এর নিচে দাগ দিলাম। তারপর পুয়ার প্ল্যানিং বাই রিটেইলার্স, পুয়ার প্ল্যানিং আর রিটেইলার্স এর নিচে দাগ দিলাম। তারপর নাম্বার সি, এ মিস্টেকেন কানেকশন বিটুইন টু ফ্যাক্টরস, মিস্টেকেন এর নিচে দাগ দিব, একটা ভুল জিনিস দুইটা ফ্যাক্টরের মধ্যে কারণ হয়ে গেছে। তারপর ইমপেশিয়েন্স এট দ্য চেকআউট, চেকআউট করার সময় মানুষ কি হয়ে যায়? অধৈর্য হয়ে যায়। তাহলে ইমপেশিয়েন্স এর নিচে দাগ দিব, এবং কিসের নিচে দাগ দিব? আমরা চেকআউটের নিচে। তো এইগুলোর জন্য আমরা এখানে অবশ্যই আপনারা নাম্বার এই প্যারাগ্রাফটা পড়ছেন সবাই, ঠিক আছে? তো এখানে আমি দাগ দিছি কয়েকটা জিনিস, দুইটা লাইনের নিচে দাগ দিছি। দেখেন যে এই যে প্যারাগ্রাফটা আমরা পড়লাম, পড়ার এই জায়গা থেকে আমরা একটু পড়ি। দ্য ফার্স্ট ইলুসরি correlation refers to an error in human judgment when a person perceives a relationship between two salient variables that are not in fact related. এরপরে পরে পরে আমরা একদম লাস্টে দিয়ে গেলাম। Similarly, many people, even the most patient, believe that the queue they have joined as the slowest. এই দুইটা লাইন বুঝা, এই যে দুইটা লাইন পড়ছি, অনেকে দুইটা জিনিসের উপর তারা শক হবে। একটা হচ্ছে সি নাম্বারের সাথে শক হবে, আর একটা কার সাথে শক হবে বলেন তো? ডি নাম্বার। ডি নাম্বারের সাথে। সি এবং ডি এর সাথে আমাদের কি করবে? একটা কন্ট্রাডিকশন লেগেই যাবে। আসলে যে এখান থেকে আমরা রাইট আনসারটা মিলাই, যে কোনটা আসলে আমাদের রাইট আনসারটা হবে।
দেখেন যে এখানে আমাদের এ নাম্বারটা যাবে কাটা, বি নাম্বারটাও কাটা যাবে, কারণ বি নাম্বারে পুয়ার প্ল্যানিং রিটেইলার্স এরকম কোনো কথাবার্তা বলেই নাই। ইমপেশেন্স এট দ্য চেক আউট, এইটাও আমাদের আনসার হবে না, আনসার হবে কোনটা? নাম্বার সি, এ মিস্টেকেন কানেকশন বিটুইন টু ফ্যাক্টরস। কিভাবে হবে বলেন তো, কোন লাইন থেকে আসবে? ঠিক আগের লাইনে যাই আমরা একটু, এই যে এটা পড়ি, এইখান থেকে দি ফার্স্ট ইলিউসরি কারেলেশন। ইলিউসরি কারেলেশন মানে একে অন্যের সাথে সামঞ্জস্যতাপূর্ণ, মানে একে অন্যের সাথে সম্পর্ক, দুইয়ের মধ্যে যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে কারেলেশন। refers to an error human judgment when a person perceives a relationship. Perceive a relationship একটা কথা মনে রাখবেন, আর between two selenium variables, দুইটা ভেরিয়েবল, দুইটা প্রধান যে ভেরিয়েবল আছে তাদের মধ্যে কি করা হয়েছে? সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে, আর নট ফ্যাক্ট রিলেটেড। এটা কিন্তু আমাদের কারণ সম্বন্ধীয় নয়। তাহলে দ্যাট মিনস আমরা পারসন পারসিভস এ রিলেশনশিপ একটা কথা, আর টু সেলিন ভেরিয়েবলস হচ্ছে আরেকটা কথা। এই দুইটার মধ্যে হচ্ছে গিয়ে কি কারেলেশন, এই দুইটার মধ্যে কি হয়ে গেছে? আমাদের সামঞ্জস্যপূর্ণ হয় নাই, সেজন্য আমাদের আনসার হবে গিয়ে কি মিস্টেকেন কানেকশন বিটুইন টু কি ফ্যাক্টরস। জি স্যার, জি স্যার। আনসার হবে আমাদের 4 এর সি। এখন আসেন একদম লাস্টে চলে যাব, লাস্টের আনসারে আমরা চলে যাচ্ছি। লাস্টের আনসারটা এখন আমরা দিয়ে দিছি, দেখেন যে 5, why are slow queues more memorable than fast ones? মানে স্লো কিউজটা বেশি মনে রাখার যোগ্য ফাস্ট ওয়ানের চাইতে কেন? তো এ বি জি কাটা আমাদের রাইট আনসারটা হচ্ছে গিয়ে কি সি। তাহলে আমরা একদম লাস্টেরটা আমরা পড়ে নিই। This draws on research that says bad is stronger than good. পড়ছেন সবাই? Bad is stronger than is good. Okay, then good. And bad memories have a more powerful psychological impact on us than good events. পড়ে যাই, in other words, we are more likely to remember slow queues than times when we have been in faster queues. Yes. এই কথাগুলোর মানেটা হচ্ছে কি যে আমরা নাম্বার সি সাথে মিলে যাচ্ছে, people recall negative experiences more readily. কিভাবে করছে দেখো, যে এখানে বলা আছে bad is stronger than good. আমাদের যে খারাপ জিনিস এটা কিন্তু ভালোর চেয়ে বেশি স্ট্রং, এটা আমরা সবাই জানি। মানে ব্যাড জিনিসটা আমাদের মাইন্ডে থাকে বেশি। ওকে, এরপরে আবার বলা আছে যে ব্যাড মেমোরিজ হ্যাভ এ মোর পাওয়ারফুল সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অন আস। ব্যাড মেমোরি যেটা, এটা হচ্ছে আমাদের একটা শক্তিশালী মনস্তাত্ত্বিক প্রভাব আমাদের মধ্যে পড়ে যাবে দেন গুড ইভেন্টস থাকার চাইতে। মনে রাখবেন, আপনার লাইফে যদি খুব বাদ জিনিস করে থাকে আপনার লাইফে, তখন যখন যে বাদ জিনিসটা সারা জীবন আপনার কি থাকবে? মাইন্ডে থাকবে, কিন্তু ভালো জিনিসটা আপনি এক সময় কি করবেন? হারিয়ে ফেলবেন। আর এই জন্য বলা হচ্ছে ইন আদার ওয়ার্ডস উই আর মোর লাইকলি টু রিমেম্বার স্লো কিউজ দেন টাইমস। এর কারণে আমরা এই স্লো কিউজ গুলো সবচেয়ে বেশি মনে রাখি ভালো সময়ের চাইতে when we have been in faster queues, যখন আমরা সরাসরি চলে যাই। তাহলে দ্যাট মিনস আমরা নেগেটিভ জিনিসটা আমরা বেশি এক্সপিরিয়েন্স করে থাকি দেন গুড টাইমের চাইতে। আর সেজন্য আমাদের আনসারটা হইছে পিপল রিকল নেগেটিভ এক্সপেরিয়েন্সেস মোর রেডিলি। বুঝতে পারছেন ডিয়ার স্টুডেন্টস? তাহলে 5 এর আনসার হচ্ছে সি, 4 এর আনসার হচ্ছে গিয়ে সি। এখন দেখেন যে আপনার কয়টা আনসার হইছে এবং কেন এগুলো হইছে না, আমি সব আপনাদের এখানে বুঝিয়ে দিলাম। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে এখানেই সমাপ্তি। তবে ক্লাসে যাবার আগে আমি আপনাদের সাথে একটা কুইজ প্রতিযোগিতা খেলে যাব, যেহেতু আমরা প্রতিদিনই লাস্টে অনেক সময় থাকে না হিসাবে। তো আজকে আমরা একটু দেখি, অনেক সময় হয়ে গেছে, 2 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, আরো 2 মিনিট যাবে আমাদের। তো এইভাবে আমাদের কি করতে হবে? সব সময় মাল্টিপল চয়েস কোশ্চেন গুলা এইভাবে আমাদের কনফ্রন্ট করতে হবে, এইভাবেই আমাদের ফেস করতে হবে এবং সঠিক জিনিসটা কি করতে হবে? আমাদের তুলে নিয়ে আসতে হবে। আমি আবারও বলছি, আমাদের যে প্রশ্নের যে কিওয়ার্ডস যেখানে মিলে যাবে তার আগের পরের বা ওই সেন্টেন্স সংলগ্ন জিনিসটা আপনি পড়বেন। বিশেষ করে যে লাইনের সাথে আপনার কিওয়ার্ডস মিলে যাবে ওই লাইনটা ভালো করে পড়বেন। যদি ওই লাইন থেকে আপনার আনসার না আসে, তাহলে ঠিক পরের লাইনটা পড়বেন, পড়লেই আপনি আপনার রাইট আনসারে চলে যাবেন। বোঝা গেছে আমার কথাটা? এখন এইভাবে আপনারা কি করবেন? বাসায় বসে প্র্যাকটিস করবেন। এবং আমি দেখাইছি এখানে যে কিভাবে মানে সিনোনিম গুলা আসে এবং কিভাবে আপনাকে ক্যাচ আপ করতে হবে, সেই জিনিসগুলো মনে রেখে রেখে করবেন। ইনশাল্লাহ আপনারা সব মাল্টিপল চয়েস কোশ্চেন পারবেন। এবং পরীক্ষার হলে এগুলা মাস্ট বি 5টা থেকে 7টা আসেই, বেশিরভাগ সময় 5টা আসে। সো এইভাবে যদি আপনি সব সময় করে যান, ইনশাল্লাহ দেখবেন যে ফার্স্টের মধ্যে আপনার ফার্স্টটাই হবে মেইন পরীক্ষায়। সো ওকে, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট সবাই থাকার জন্য। তবে লাস্টে একটা কুইজ আমরা খেলে যাই,
কুইজটা শেষ করেই আমাদের ক্লাসটা শেষ। ওকে, সো সবাই স্টার্ট Yes, আছেন তো, তাই না? ওকে, জি, ভেরি স্যার। গুড। তাহলে সবাই দেখেন যে এখানে 1 2 3 4 5 আপনারা পড়বেন, পড়ে জাস্ট আনসারটা লিখবেন। নাম্বার 1 এর সাথে এখান থেকে কোনটা যাবে সেটা লিখবেন, নাম্বার 2 এর সাথে কোনটা যাবে সেটা লিখবেন, নাম্বার 3 এর সাথে কোনটা যাবে সেটা লিখবেন, নাম্বার 4 এর সাথে কোনটা যাবে সেটা লিখবেন, নাম্বার 5 এর সাথে কোনটা যাবে সেটা লিখবেন। বুঝতে পারছো আমার কথাটা? রেডি সবাই? ওকে, মাত্র Yes, sir. 40 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাকে কি করতে হবে, আনসারটা প্রথমে আপনার খাতায় লিখবেন, তারপর ওইগুলা চ্যাটিং বক্সে দিয়ে দিবেন। চ্যাট বক্সে তোলার জন্য আমি আরো 40 সেকেন্ড আপনাদের এক্সট্রা দিব। রেডি সবাই? ওকে, জি, স্যার। so dear students, your time starts from now. ওকে, আমি আপনাদের অনেক সময় দিয়ে দিচ্ছি, আপনারা এর ভিতরে দিয়ে দেন সবাই। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী আমাদের আরো 5টা কোয়েশ্চেন আছে, সো সেইগুলা আপনারা দিয়ে দিতে হবে আমাদের। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি আমি এখন। দেখেন যেখানে 6 7 8 9 10 আছে, তো এগুলোর জন্য প্রথমে 40 সেকেন্ডের ভিতরে আপনারা খাতায় লিখবেন এবং পরের 40 সেকেন্ড সময়ে আপনারা চ্যাট বক্সে দিয়ে দিবেন। ওকে, সো ইয়োর টাইম স্টার্টস ফ্রম নাও। ওকে, তাড়াতাড়ি সবাই দিয়ে দেন। ওকে, আপনারা সবাই চ্যাট বক্সে দিয়ে দেন সবাই প্লিজ। জি, স্যার। টাইম কিন্তু শেষ।
Okay. Stop, dear students. Okay, তাহলে আসেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই আপনারা আপনাদের আনসারটা দিয়ে দিচ্ছেন। 6 7 কোথায় 7 ইম্প্যাক্ট, 8 পারেন না এক্সচেঞ্জ জাম্পিং। এম হাসান ধন্যবাদ। তারপর রিমা বেগম কাস্টমার ডমিনেন্ট ইনোভেটিং শপ রিটেল, ভেরি গুড। তারপর এখানে সাইদুর রহমান দিচ্ছেন পারসেপশন ইনোভেটিং কাস্টমার শপ স্পেশাল। আচ্ছা স্যার তাসনিয়া তানজিনা, ঠিক আছে, ঘুমে ধরে ফেলছে, আহারে। তাহলে ঘুমিয়ে যাও, অসুবিধা কিসের, ক্লাস চলতে থাকুক, ঠিক আছে, সারা দিন চলবে, আজ সারা রাত, সরি সেহরির আগ পর্যন্ত। সাইদুর বলছে যে ঘুম ধরবো। হ্যাঁ হ্যাঁ, চা খাও বসে বসে। ইম্পালস সিনারিও ইম্প্যাক্ট এক্সটেন্ড জাম্পিং, সাইদুর রহমান আবার দিচ্ছেন। মিস্টার ফয়জুল পারসেপশন কাস্টমার এক্সটেন্ড ইম্প্যাক্ট অপটিমাল ইম্পালস। ওকে, ভেরি গুড। এখানে জয়দুল দিচ্ছেন যে শপস রিটেইলার্স কাস্টমার ইনোভেটিং কিওস্ক অপটিমাল এক্সটেন্ড জাম্পিং অপটিমাল ইম্পালস। এই তো স্যার জুনেদ আহমেদ স্যার ছুটিটা দিয়ে দিব, এই তো দিয়ে দিব, আহারে ছেলেরা আজকে গেই খাবা, ঠিক আছে, গেই সেটি খেয়ে নিবা। ওকে। তাসনিম সে আবার সে দিছে 1 পারে নাই, বাকিগুলা দিছেন। ফাহিমা বাবলি সে দিছে শপ স্পেশাল কাস্টমার রিটেইলার্স ডমিনেন্ট অপটিমাল ইম্প্যাক্ট জাম্পিং অপটিমাল এক্সটেন্ড। ভেরি গুড ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ আপনাদের। এবার আসেন যে আমরা চলে যাব যে আমাদের আনসারটা এখন আমরা নিয়ে নিব যে কিভাবে আমাদের আনসারটা চলে আসবে। ওকে, তাহলে আসেন যে আমরা আনসারটা একটু মিলাই। যেমন নাম্বার 1 ক্লথিং রিটেইলার্স, এখানে রিটেইলার্স হবে, অনেকেরই এটা হয়েছে ওয়ার বেডলি এফেক্টেড বাই দ্য টেরিফ ইনক্রিজেস। তাহলে ক্লথিং রিটেইলার্স মানে কি, খুচরা কাপড় আর কি, যেটা সেটা হচ্ছে ক্লথিং রিটেইলার্স। নাম্বার 2 তে আসি, ইন পলিটিক্স পাবলিক পারসেপশন মানে হচ্ছে কি মতামত বা ভিউ অপিনিয়ন। সো এটা হবে পারসেপশন, অনেকের হয়েছে আমি দেখতেছি। নাম্বার 3 তে আমরা যাই যে অনলাইন রিটেল সাকসেস ইজ ডিটারমাইন ইন পার্ট বাই ড্যাশ ডিমান্ড। এখানে কাস্টমার ডিমান্ড হবে। কাস্টমার মানে হচ্ছে গিয়ে কি, কাস্টমারের চাহিদা অনুযায়ী কি হবে, অনলাইন রিটেল সাকসেসটা পরিপূর্ণ হবে, নির্ধারিত হবে। বুঝা গেছে? এখন আসেন যে ইলেকট্রনিক কিওস্ক অফটেন পপ আপ ইন মলস ডিউরিং স্কুল হলিডেজ। কিওস্ক মানে যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, সেগুলো হচ্ছে কিওস্ক। হ্যাঁ, একজন কিওস্ক আনসার দিয়েছেন আমি দেখতে পাচ্ছি। নাম্বার 5 এ যদি আমরা যাই, উইথ সো মাচ কম্পিটিশন দিস ডেজ ইলেকট্রনিক্স কোম্পানিজ নিড টু কিপ ইনোভেটিং। হ্যাঁ, আমরা সবাই জানি যে কম্পিটিশন যেহেতু চলছে ইলেকট্রনিক্স কোম্পানিজের মধ্যে, তাহলে তাদের কি হতে হবে, ইনোভেটিং চালিয়ে যেতে হবে। তাহলে ইনোভেটিং হবে আমাদের রাইট আনসার। নাম্বার 6 ইঞ্জিনিয়ার্স রিকোয়ার্ড গুড স্পেশাল অ্যাওয়ারনেস। স্পেশাল মানে এটা কি, নির্দিষ্ট যে দূরত্ব, এই জিনিসটাকে বলা হয় নির্দিষ্ট দূরত্ব সংক্রান্ত যে জিনিসগুলো আছে সেইগুলোর প্রতি অবশ্যই ইঞ্জিনিয়াররা কি করবে, তারা খেয়াল রাখবে। কিউ জাম্পিং আমরা জানি যে এর আগে একবার পড়ে আসছি, কিউ জাম্পিং ইজ এ হিউজ প্রবলেম এট ক্রাউডেড এয়ারপোর্টস। সবসময় কিউ জাম্পিং করা আর কি ক্রাউডেড এয়ারপোর্টসের জন্য এটা হচ্ছে একটা বিশাল প্রবলেম, সমস্যা। নাম্বার 8 যাই আমরা, হাই ট্যাক্সেস হ্যাভ এ হিউজ ইম্প্যাক্ট অন পিপল লিভিং ইন পভার্টি। ওকে, হিউজ ইম্প্যাক্ট আর পভার্টির উপর পড়ে হাই ট্যাক্স গুলা, সেটা আমরা ইম্প্যাক্ট দিছি, রাইট অ্যান্সার অনেকেই দিচ্ছেন, ভেরি গুড। নাম্বার 9 আমরা যদি যাই, আই আন্ডারস্ট্যান্ড দ্য আর্গুমেন্টস টু সাম এক্সটেন্ট। টু সাম এক্সটেন্ট মানে হচ্ছে কি কিছুটা ক্ষেত্রে, কিছুটা প্রসঙ্গে। এক্সটেন্ট অনেকে আনসার দিছে, ভেরি গুড। বিশেষ করে রাইটিং যারা পড়ছেন তারা তো অবশ্যই এটাকে এক্সটেন্ট দিবেন। যেমন আমরা পড়তাম না রাইটিং এ, টু হোয়াট এক্সটেন্ট মানে প্রসঙ্গে। Number 10, supermarkets cluster dash items such as chocolates at the checkouts. তাহলে সুপারমার্কেট ক্লাস্টার ইম্পালস। ইম্পালস মানে কি, প্রণোদনা। ইম্পালস অর্থটা কি বলতো? ইম্পালস মানে ইন্সপায়ার করা, অনুপ্রাণিত করা। বুঝা গেছে? ইম্পালস আইটেমস মানে মনোমুগ্ধকর যেগুলো আইটেমস আছে, চকলেট এট দ্য চেকআউটস মানে চেকআউটসে তারা রাখবে। এই হচ্ছে আমরা 1 থেকে 10 পর্যন্ত আমাদের যে ভোকাবুলারি আজকে যে কুইজ আমরা খেললাম সেইগুলোর আনসার। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্টস আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের রাইট আনসারটা দিচ্ছেন। ধন্যবাদ সবাইকে যারা যারা এখানে রাইট আনসার দিচ্ছেন। আসুন যে এবার আমরা চলে যাব, আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল এবং নেক্সট দিন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেই ক্লাসটা থাকবে কিসের উপর বলেন তো? লিস্ট অফ হেডিং। ইয়েস, প্যারাগ্রাফ হেডিংস, যেটাকে অন্যভাবে বলা হয় লিস্ট অফ হেডিংস। অনেক স্টুডেন্ট লিস্ট অফ হেডিংস এ লিস্ট অফ হেডেক বলে, ঠিক আছে, কিন্তু নেক্সট ক্লাসে আমরা এইরকম ভাবে শিখবো প্রায় 2 ঘন্টা সময় নিয়ে।
ভেঙে ভেঙে শিখবো, বেসিক থেকে অ্যাডভান্স শিখবো যে কিভাবে আপনি কত ইজিলি খুব সুন্দরভাবে লিস্ট অফ হেডিংসটা পরীক্ষার হলে পারেন। বোঝা গেছে ডিয়ার স্টুডেন্টস? তাহলে মাস্ট বি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। এইরকম যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন তাহলে সব জিনিস বুঝতে পারবেন। যেমন আজকে আমাদের কি পর্যন্ত প্র্যাকটিস হয়েছে আমরা জানি না। প্রথম একটা প্র্যাকটিস করছি, তারপর আরেকটা মাল্টিপল প্র্যাকটিস করছি, তারপর আরেকটা টাইপের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করছি। ঠিক আছে, অনেক অনেক প্র্যাকটিস, সাথে আমাদের মেথড এবং টিপস ছিল, সাথে আমাদের স্ক্যানিং প্র্যাকটিস ছিল, সাথে আমাদের ভোকাবুলারি প্র্যাকটিস ছিল, সাথে ছিল ম্যাচিং, তারপর ছিল স্ক্যানিং। বুঝা গেছে? সো এইভাবে থাকবে নেক্সট ক্লাসটা। সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।